একজন ধনী মানুষ যখন হঠাৎ তার প্রাক্তন স্ত্রীকে একটি সাধারণ রেস্তোরাঁয় পরিচারিকা বা ওয়েট্রেস হিসেবে কাজ করতে দেখে তখন কি হতে পারে সেই স্ত্রী যে তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে কোনোদিন সন্তান জন্ম দিতে পারত না কিন্তু আজ সে অন্তঃসত্ত্বা অনেকখানি অন্তঃসত্ত্বা আরবের পৃথিবী এক মুহূর্তে থমকে গেল এইসব কি একটি মিথ্যে ছিল নাকি এর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা কল্পনাও করা যায় না বারাণসীর গলিতে লুকিয়ে থাকা এই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় যখন আরব সিনহা তার প্রাক্তন স্ত্রী মীরার অতীত খুঁজতে শুরু করে একটি গর্ভবতী নারী যার গর্ভধারণ করাই সম্ভব ছিল না একটি পরিবারের গোপন রহস্য যা মাটিচাপা থাকা উচিত ছিল এবং একটি ভালোবাসা যা কোনোদিন মরেনি যখন সত্য সামনে এলো তখন তা এতটাই বিস্ফোরক ছিল যে দুই জীবনকে চিরতরে বদলে দিল আরব সিনহা যখনই সেই সাধারণ রেস্তোরাঁর দরজা ঠেলল বারাণসীর গরম হাওয়া তার মুখে এসে লাগল মুম্বাইয়ের এই টেক জায়ান্টের কাছে এই জায়গাটি খুব অন্যরকম ছিল সহজ সরল অগোছালো এবং কোলাহলে পূর্ণ তার বিমান বিলম্বিত হয়েছিল এবং এখন সে সময় কাটানোর জন্য এখানে এসেছিল কে জানত যে তার জীবন পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে যাবে আরাফ নিজের দামি স্যুট ঠিক করল এবং ভেতরে পা রাখল তার চোখ ধীরে ধীরে রেস্তোরাঁর আবছা আলোয় সয়ে আসছিল সে নিজের জন্য একটি জায়গা খুঁজছিল ঠিক তখনই তার নজরে এমন কিছু পড়ল যা তাকে মাটির সাথে স্থবির করে দিল ঘামে ভেজা এক নারী টেবিলগুলোর মাঝে ঘোরাঘুরি করছিল থালা হাতে নিয়ে গ্রাহকদের ফরমাশ পূরণ করছিল কিন্তু এ কোনো সাধারণ পরিচারিকা ছিল না এটি মীরা ছিল তার প্রাক্তন স্ত্রী যে ৩ বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল আর যে জিনিসটি আরবের হৃদয়ে বিঁধছিল তা হল তার পেট একটি স্পষ্ট স্ফীত গর্ভবতী পেট আরবের হাত অজান্তেই কাঁপতে লাগল যেন কেউ তার ভেতরকার সমস্ত রক্ত শুষে নিয়েছে তোরদিন সন্তান হবে না মীরার শেষ কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতে লাগল এটাই তো ছিল তাদের বিচ্ছেদের কারণ তুমি একটি পূর্ণ পরিবারের যোগ্য আরব আর আমি তোমাকে তা কোনোদিন দিতে পারব না তাহলে সে এখানে কেন এত দূরে বারাণসীতে একজন গর্ভবতী নারী হিসেবে সে কি মিথ্যে বলেছিল সে কি শুধু আরবের থেকে মুক্তি পেতে চেয়েছিল আরবের মাথায় প্রশ্নের ঝড় উঠল কিন্তু তার শরীর যেন পাহাড়ে পরিণত হয়েছিল রেস্তোরাঁর সৌরগোল হঠাৎ দূরে সরে গেল যেন তার কান বন্ধ হয়ে গিয়েছিল আরব ধীরে ধীরে একটি কোণের টেবিলে বসে নিজেকে সামলাল সে তাকে দেখছিল তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছিল মীরা এখন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল তার মুখে দুশ্চিন্তার রেখা ছিল যা ৩ বছর আগে ছিল না সে নিজের পেটে হাত দিয়ে হাসত তারপর এক দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ চালিয়ে যেত এ তো তার মীরা ছিল কিন্তু এক অন্য জীবনে এমন এক পৃথিবীতে যার অংশ আরব ছিল না আরব মেনু কার্ড তুলল কিন্তু তার চোখ শুধু মীরার ওপরেই আটকে ছিল তার স্মৃতিতে অনেক দৃশ্য ভেসে উঠছিল মুম্বাইয়ের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সেই সব বিফল ফার্টিলিটি ট্রিটমেন্ট মীরার চোখের জল ডাক্তারের হতাশ মুখ এবং তারপর সেই শেষ দিন যখন সে তার ব্যাগ গুছিয়ে নিয়েছিল আমি তোমাকে সেই সুখ থেকে আটকাতে পারব না যার তুমি যোগ্য সে বলেছিল এখন এই সব মিথ্যে বলে মনে হচ্ছিল নিজের চিন্তায় ডুবে থাকা আরব খেয়াল করেনি যে মীরা এখন তার পাশের টেবিলে অর্ডার নিচ্ছিল সে ধীরে ধীরে কাছে এলো আরব অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে মীরা তাকে চিনতে পারে কিনা যখন সে ঘুরল তাদের 4 চোখ এক হল মীরার হাত থেকে গ্লাসটি ছিটকে পড়ল এবং মেঝের ওপর চুরমার হয়ে গেল তার শ্বাস আটকে গেল চোখ বড় বড় হয়ে গেল এবং এক মুহূর্তের জন্য পৃথিবী থমকে গেল আরব দেখল যে মীরার মুখের রং উড়ে গিয়েছিল যেন সে কোনো ভূত দেখেছে কিন্তু তারপর এমন কিছু ঘটল যা আরব কল্পনাও করেনি মীরা তাকে পুরোপুরি উপেক্ষা করল যেন সে তাকে চেনেই না সে দ্রুত গ্লাসের টুকরোগুলো তুলল ক্ষমা চাইল এবং এগিয়ে গেল আরবের দিকে একবারও তাকাল না এটি কোনো ভুল বোঝাবুঝি ছিল না সে তাকে দেখেছিল চিনেছিল এবং তবু এমন ব্যবহার করছিল যেন তাদের কোনোদিন দেখাই হয়নি আরবের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল সে তাকে আটকানোর জন্য হাত বাড়াল কিন্তু আবার থেমে গেল রেস্তোরাঁর মালিক তার দিকে তাকাল এবং মীরা রান্নাঘরের দিকে পালিয়ে গেল আরব সেখানেই বসে রইল তার ভেতরে কষ্ট আর ক্রোধের ঝড় উঠছিল এর মানে কি ছিল তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি প্রতিশ্রুতি কি মিথ্যে ছিল যখন সে উঠল সে দেখল যে মীরা তাকে রান্নাঘরের দরজার আড়াল থেকে দেখছিল
এক মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা ছিল, ভয়, অনুশোচনা, ভালোবাসা, এবং তারপর সে অদৃশ্য হয়ে গেল। আরব কিছু টাকা টেবিলে রেখে বাইরে বেরিয়ে এলো। তার মাথা তখনও সেই দৃশ্যে আচ্ছন্ন ছিল। দরজার কাছে পৌঁছাতেই একটি ছোট কাগজ তার পায়ের কাছে পড়ল। সে সেটি তুলে নিল এবং পড়ল। মীরার সেই পরিচিত হাতের লেখায় লেখা একটি বার্তা। দয়া করে চলে যাও, যদি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে, তবে আর ফিরে এসো না। আরব সিনহা নিজের হোটেলের জানলা দিয়ে বাইরে তাকাল। বারাণসীর ধোঁয়াটে আকাশ তখনও তার মনের অস্থিরতাকে ফুটিয়ে তুলছিল। সেই রাতে সে ঘুমোতে পারল না। মীরার মুখ, তার গর্ভবতী পেট এবং সেই অদ্ভুত বার্তা সব তার মাথায় ঘুরছিল। দয়া করে চলে যাও, কিন্তু সে যেতে চাইছিল না। সে সত্য জানতে চেয়েছিল। ৩ বছর আগে যখন মীরা তাকে ছেড়েছিল, সে কোনো প্রশ্ন করেনি। এখন সে জবাব চাইছিল। পরের দিন আরব আবার সেই রেস্তোরাঁয় গেল, এবার একটি সাধারণ পোশাক পরে এবং চশমা লাগিয়ে যাতে তাকে চেনা না যায়। সে কোণের একটি টেবিল বেছে নিয়ে বসে পড়ল। কিছু একটা অদ্ভুত ছিল। রেস্তোরাঁর কর্মচারীরা তাকে দেখে নিজেদের মধ্যে ভিসভিস করছিল, যেন তারা জানত সে কে। এক তরুণ ওয়েটার তার দিকে ইশারা করল এবং ম্যানেজারের কাছে কিছু বলল, যার জবাবে ম্যানেজার মাথা নেড়ে না বলে দিল। আরব অনুভব করল যে সেখানকার পরিবেশ অদ্ভুতভাবে থমথমে ছিল। মীরাকে দেখতেই আরবের বুক কেঁপে উঠল। সে আজ ক্লান্ত দেখাচ্ছিল, তার মুখে দুশ্চিন্তার ভাঁজ ছিল। আরব লক্ষ্য করল যে সে অন্য কর্মচারীদের থেকে আলাদা থাকত, যেন সে এখানে নেই। অন্য ওয়েটাররা তার থেকে দূরত্ব বজায় রাখত এবং কিচেন স্টাফরা তাকে অদ্ভুত নজরে দেখত। তার কি সম্প্রতি চাকরি হয়েছে? আরব একজন ওয়েটারকে ডাকল। ভাই, এই মেয়েটি? সে নিচু স্বরে মীরার দিকে ইশারা করে জিজ্ঞেস করল, এ এখানে কবে থেকে কাজ করছে? ওয়েটার নিজের গলার স্বর নামিয়ে বলল, মাত্র 1 মাস হয়েছে স্যার। বারাণসীতে নতুন, কেউ জানে না সে কোথা থেকে এসেছে, কিন্তু মালিক তাকে সাথে সাথে চাকরি দিয়ে দিয়েছেন। বলেন যে সে কোনো বিপদে পড়েছে। আরব ধীরে ধীরে মাথা নাড়ল এবং ওয়েটারকে যেতে দিল। মীরা বিপদে ছিল, এই কারণেই কি সে মুম্বাই থেকে এত দূরে বারাণসীতে লুকিয়েছিল? আর কেনই বা সে তাকে চিনতে অস্বীকার করেছিল? প্রশ্ন ছাড়া আরবের কাছে আর কিছু ছিল না। পরবর্তী 3 দিন পর্যন্ত আরব রোজ রেস্তোরাঁয় যেত, প্রতিবার আলাদা সময়ে, প্রতিবার আলাদা টেবিলে বসত। সে একজন নিয়মিত গ্রাহক হয়ে গিয়েছিল, কিন্তু মীরা তার থেকে দূরেই থাকত। যদিও তার চোখ মাঝে মধ্যে আরবের দিকে চড়ে যেত, এবং সেই এক মুহূর্তের মধ্যে আরব দেখতে পারত যে কিছু একটা আছে, একটি না বলা কাহিনী, একটি রহস্য যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। চতুর্থ দিন বৃষ্টির আবহাওয়া ছিল, মেঘ ডাকছিল এবং বারাণসীর গলিগুলো জলে ভরে গিয়েছিল। আরব ভেজা পোশাকে রেস্তোরাঁয় প্রবেশ করল এবং দেখল যে আজ গ্রাহক সংখ্যা কম ছিল। মীরা রেস্তোরাঁর পেছনের অংশে কারো সাথে কথা বলছিল। এক লোক যে ফর্মাল স্যুট পরেছিল এবং তার হাতে একটি চিকিৎসার ব্যাগ ছিল। আরবের বুক থক করে উঠল। তাকে একজন ডাক্তার বলে মনে হচ্ছিল। এটা কি বাচ্চার ডাক্তার ছিল নাকি বাচ্চার বাবা? আরব তাদের আরও পরিষ্কারভাবে দেখার জন্য নিজের জায়গা পরিবর্তন করল। তাদের কথোপকথন গম্ভীর মনে হচ্ছিল। মীরার মুখে চিন্তা ছিল এবং ডাক্তার প্রতি কয়েক সেকেন্ড অন্তর নিজের আশেপাশে দেখছিল, যেন নিশ্চিত হতে চাইছিল যে কেউ তাদের কথা শুনছে না। আরব নিজের চায়ের অর্ডার দিয়ে ধীরে ধীরে তাদের পাশের টেবিলে গিয়ে বসল। তাদের কথা শোনার চেষ্টা করছিল। বৃষ্টি এবং বিদ্যুতের গর্জনের মধ্যে সে কেবল টুকরো কথাগুলোই শুনতে পাচ্ছিল। ওষুধ নিয়মিত নিতে থাকো, ডাক্তার বলছিলেন, এবং পরবর্তী চেকআপে। মীরা কিছু বলল যা আরব শুনতে পেল না, কিন্তু তার কণ্ঠস্বর ছিল উদ্বিগ্ন এবং ভীত। তারপর ডাক্তার এমন কিছু বললেন যা আরবের হৃৎপিণ্ডকে জমিয়ে দিল। মীরা, তোমাকে সাবধান থাকতে হবে, এই গর্ভাবস্থা স্বাভাবিক নয়। ঠিক তখনই এক ঝলক বিদ্যুৎ চমকাল এবং আরব স্পষ্টভাবে মীরার গলা শুনতে পেল। কেউ জানতে পারবে না ডাক্তার, যদি ও জানতে পারে তবে সব শেষ হয়ে যাবে। আরবের রক্ত হিম হয়ে গেল। সে কার কথা বলছিল? সে কি আরবের সম্পর্কে কথা বলছিল নাকি অন্য কারোর সম্পর্কে? আরেকটি ভয়ানক চিন্তা তার মাথায় এলো, ডাক্তারই কি বাচ্চার বাবা ছিল? হঠাৎ ডাক্তার নিজের ব্যাগ তুললেন এবং যেতে শুরু করলেন। তিনি আরবের পাশ দিয়েই গেলেন, তার দিকে না তাকিয়ে। আরব নিজের মুখ মেনু কার্ডের আড়ালে লুকালো, কিন্তু চোখের কোণ থেকে সেই লোকটিকে দেখতে থাকল। কিছু একটা অদ্ভুত ছিল তার ব্যাপারে। আরবের মনে হলো সে তাকে কোথাও দেখেছে। যখন ডাক্তার চলে গেলেন, আরব মীরাকে দেখল। সে একটি কোণে বসেছিল, নিজের মুখ দুহাতের আড়ালে লুকিয়ে।
তার কাঁধ কাঁপছিল, যেন সে কাঁদছিল। আরবের ভেতরে এক যন্ত্রণা উঠল। সে উঠে গিয়ে তার পাশে দাঁড়াতে চাইছিল, তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে চাইছিল কি হয়েছে। কিন্তু সে জানত মীরা এখনও তার সাথে কথা বলতে চাইছিল না। সেই রাতে বৃষ্টি বেড়ে গিয়েছিল। আরব একটি সিদ্ধান্ত নিল। সে মীরার সাথে সরাসরি কথা বলতে পারছিল না, কিন্তু হয়তো তাকে একটি বার্তা পাঠাতে পারত। সে একটি চিরকুট লিখল, যদি তুমি আমাকে সত্যিটা জানাতে চাও তবে আজ রাত 10টার সময় গঙ্গার পাড়ে দেখা করো, আমি অপেক্ষা করব। সে নিজের বিল মেটানোর সময় চিরকুটটি টাকার সাথে রেখে দিল। ওয়েটারকে অনুরোধ করল যেন সে এটি মীরার কাছে পৌঁছে দেয়। রাত 10টার সময় আরব গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল। বৃষ্টিতে ভিজে একসা। আরতির শব্দ দূর থেকে আসছিল, আর নদী দ্রুত গতিতে বইছিল। সে 1 ঘন্টা অপেক্ষা করল, তারপর 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা। মীরা এলো না। হতাশ হয়ে সে নিজের হোটেলে ফিরে গেল, পুরোপুরি ভিজে আর ক্লান্ত অবস্থায়। পরদিন সকালে সে আবার রেস্তোরাঁয় যাওয়ার সিদ্ধান্ত নিল, একটি শেষ চেষ্টা করার জন্য। কিন্তু যখন সে সেখানে পৌঁছাল, এক বড় ধাক্কা খেল। মীরাকে কোথাও দেখা গেল না। একজন আলাদা ওয়েটার তার জায়গায় কাজ করছিল। যে মেয়েটি এখানে কাজ করত, মীরা, আরব ম্যানেজারকে জিজ্ঞেস করল। ম্যানেজার কাঁধ উছিয়ে বলল, সে আজ আসেনি, কোনো খবরও দেয়নি। আরবের মন ভেঙে গেল। সে কি আবার গায়েব হয়ে গিয়েছিল? সে কি তাকে এত ভয় পেত? সে হতাশ হয়ে নিজের টেবিলে বসল। কিছু মিনিট পর এক তরুণ ওয়েটার তার কাছে এলো এবং তার হাতে একটি ছোট খাম ছিল। স্যার, সে নিচু স্বরে বলল, মীরা ম্যাডাম বলেছিলেন যে যদি আপনি আসেন তবে এটি যেন আপনাকে দিই। আরব দ্রুত খামটি খুলল। তার হাত কাঁপছিল। ভেতরে একটি ছোট কাগজ ছিল, যাতে লেখা ছিল। আরবের হাতে কাগজটি কাঁপছিল। মীরার বার্তা ছিল শুধু এটুকুই, আমাকে একা ছেড়ে দাও আরব, তোমার নিজের মঙ্গলের জন্য। কোনো ব্যাখ্যা নেই, কোনো ক্ষমা নেই, শুধু একটি সতর্ক বার্তা। কিন্তু এখন সে থামবার পাত্র নয়। মীরার রহস্য তার মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলেছিল, এবং সে কোনো জবাব না পাওয়া পর্যন্ত বারাণসী ছাড়বে না। সে চিরকুটটি নিজের পকেটে রাখল এবং রেস্তোরাঁ থেকে বাইরে বেরিয়ে এলো, মনে এক নতুন সংকল্প নিয়ে। আরব রেস্তোরাঁর ম্যানেজারের অফিসের দিকে পা বাড়াল। সে হাসল এবং দরজায় মৃদু করাঘাত করল। ম্যানেজার মাথা তুলে তাকাল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে কিছু লুকাচ্ছিল। আপনি এখানে কি চান? ম্যানেজার জিজ্ঞেস করল। তার গলা কিছুটা কাঁপছিল। আরব লক্ষ্য করল যে ম্যানেজার দ্রুত নিজের ডেস্কের ওপর রাখা কিছু কাগজপত্র একটি ফাইলের ভেতরে লুকিয়ে ফেলল। সেই কাগজে সে মীরার নাম দেখেছিল। এটি কাকতালীয় হতে পারে না। আমি মীরার ব্যাপারে জানতে চাই। আরব সরাসরি কথা বলল। আপনি তাকে কিভাবে চাকরি দিলেন? তার ব্যাকগ্রাউন্ড চেক করেছিলেন কি? ম্যানেজার দীর্ঘশ্বাস নিল। দেখুন স্যার, আমরা কারোর ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না। সে এক কর্মঠ মেয়ে, ব্যাস, এটুকুই যথেষ্ট। কিন্তু আরব জানত এটি পূর্ণ সত্য নয়। কোনো রেফারেন্স, কোনো রেকমেন্ডেশন? ম্যানেজার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঝুঁকে নিজের ড্রয়ার থেকে একটি কার্ড বের করল। একটি সংস্থা তাকে পাঠিয়েছিল, নারী সহায়তা কেন্দ্র। আমরা তাদের সাথে কাজ করি, অভাবী নারীদের চাকরি দিই। আরব কার্ডটি নিল। ধন্যবাদ, সে হাসি মুখে বলল, কিন্তু তার মন ছিল তোলপাড়। মীরার কি সাহায্যের প্রয়োজন ছিল? সে কি কোনো বিপদে পড়েছিল? সে কিভাবে এই সংস্থার কাছে পৌঁছাল? পরের দিন খুব সকালে আরব নারী সহায়তা কেন্দ্রে পৌঁছে গেল। এটি বারাণসীর পুরনো অংশে অবস্থিত একটি ছোট বাড়ি ছিল, যার দেওয়ালগুলো হালকা হলুদ রঙের এবং প্রবেশদ্বারে একটি সুন্দর আলপনা আঁকা ছিল। ভেতরে কিছু মহিলা কাউন্টারে বসেছিলেন এবং দেওয়ালে নারী অধিকারের পোস্টার লাগানো ছিল। আরব রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, নমস্কার, আমি কি এমন কারো সাথে কথা বলতে পারি যে মীরাকে চেনে? সে এখান থেকে রেস্তোরাঁয় কাজ করতে গিয়েছিল। রিসেপশনিস্ট তাকে সন্দেহজনক নজরে দেখল। আপনি কে? আমি একজন পুরনো বন্ধু। আরব মিথ্যে বলল, আমি মুম্বাই থেকে বারাণসীতে ছিলাম, তাই ভাবলাম ওর সাথে দেখা করে নিই, কিন্তু ওকে রেস্তোরাঁয় পেলাম না। রিসেপশনিস্ট কিছুক্ষণ তাকে তাকিয়ে দেখে বলল, একটু অপেক্ষা করুন। সে ভেতরে গেল এবং কিছু মিনিট পর এক তরুণীর সাথে ফিরে এলো, যার চোখগুলো ছিল বড় বড় এবং মুখে ছিল গাম্ভীর্য। আমি পদ্মা, সে বলল, মীরার ব্যাপারে আপনি কি জানতে চান? আরব নিজের পরিচয় দিল এবং জানালো যে সে মীরার পুরনো বন্ধু। পদ্মা তাকে একটি কোণে নিয়ে গিয়ে বসার ইশারা করল। আপনি সত্যি বলছেন? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। কারণ মীরা বলেছিল যে মুম্বাইয়ে তার কেউ নেই। আরব অনুভব করল যে তাকে সত্যিটা বলতে হবে। আমি ওর স্বামী ছিলাম, সে স্বীকার করল। প্রাক্তন স্বামী।
আমরা ৩ বছর আগে আলাদা হয়েছিলাম। পদ্মার চোখ বড় বড় হয়ে গেল এবং সে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। তাহলে আপনিই সেই, সে ফিসফিস করে বলল, যেন কোনো রহস্য বুঝে নিয়েছে। আপনি কি আমাকে বলতে পারেন ও এখানে কিভাবে পৌঁছালো? আরব জিজ্ঞেস করল। ও মুম্বাই ছেড়ে বারাণসী কেন এলো? পদ্মা নিজের হাত মোচড়াতে লাগল, যেন কিছু বলা আর না বলার মাঝে লড়াই করছে। আমি জানি না আপনাকে বলা উচিত কিনা। আমি ওর ক্ষতি করব না, আরব আশ্বাস দিল। আমি শুধু জানতে চাই ও ঠিক আছে কিনা। পদ্মা লম্বা শ্বাস নিল। ও প্রায় ৪ মাস আগে এখানে এসেছিল, সে বলতে শুরু করল। রাতের বেলা বৃষ্টিতে ভেজা অবস্থায়, একদম ভেঙে পড়া। ওর কাছে শুধু একটি ছোট ব্যাগ ছিল এবং সে থেমে গেল। এবং কি? আরব জিজ্ঞেস করল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। এবং একটি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, পদ্মা অবশেষে বলল। ও কাঁদছিল, খুব ভয় পেয়েছিল। আমরা ওকে আশ্রয় দিই এবং পরে রেস্তোরাঁয় চাকরির ব্যবস্থা করে দিই। আরবের পায়ের তলা থেকে জমি সরে গেল। ৪ মাস আগে? কিন্তু মীরাকে এখন ৬ বা ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছিল। অঙ্কটা মিলছিল না। সে কি কখনো বলেছিল সে কার থেকে পালিয়ে বেড়াচ্ছিল? আরব জিজ্ঞেস করল। পদ্মা মাথা নাড়ল। সে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল যে তার সাহায্যের প্রয়োজন এবং মুম্বাইয়ে তার কেউ নেই। আরবের মাথায় হাজার হাজার প্রশ্ন আসছিল। আপনি কি জানেন সেই ডাক্তারকে যে ওর দেখাশোনা করছে? পদ্মা অবাক হয়ে তাকে দেখল। আপনি কিভাবে জানলেন? আমি ওনাকে রেস্তোরাঁয় দেখেছি, আরব জবাব দিল। পদ্মা আশেপাশে দেখল, তারপর নিচু স্বরে বলল, ডাক্তার কুলদীপ আরোরা। তিনি শহরের নামী গাইনোকোলজিস্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তিনি রিটায়ার করে গিয়েছেন, তবুও মীরার কেস দেখছেন প্রাইভেটে। ডাক্তার কুলদীপ আরোরার নাম জানতে পেরে আরবের মনে হলো তার মাথা ঘুরছে। এই নাম সে কোথাও শুনেছিল। আপনি কি ওনাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করতে পারেন? আরব জিজ্ঞেস করল। পদ্মা অনিশ্চিত ছিল। আমি জানি না। মীরা আমার থেকে কথা নিয়েছিল যে আমি কাউকে কিছু বলবো না। আমি ওকে বিরক্ত করব না, আরব প্রতিশ্রুতি দিল। আমি শুধু ডাক্তারের সাথে কথা বলতে চাই। পদ্মা অবশেষে রাজি হলো এবং তাকে একটি ঠিকানা লিখে দিল। তিনি এখন এখানে থাকেন, রিটায়ারমেন্টের পর, কিন্তু দয়া করে আমার নাম নেবেন না। আরব তার হাত স্পর্শ করল। ধন্যবাদ পদ্মা। একটি শেষ প্রশ্ন, মীরা কি কখনো হাসপাতালে চেক আপ করিয়েছে? পদ্মা অদ্ভুত আচরণ করল, যেন সে কিছু লুকাচ্ছিল। আমি জানি না, কিন্তু আরব জানত সে মিথ্যে বলছে। এটি গুরুত্বপূর্ণ পদ্মা। ঠিক আছে, সে হার মেনে বলল। আমি একবার ওকে শহরের প্রধান হাসপাতাল থেকে বেরোতে দেখেছিলাম, কিন্তু যখন জিজ্ঞেস করলাম, ও বলল ও শুধু কারো সাথে দেখা করতে গিয়েছিল। হাসপাতাল, এটি পরবর্তী সূত্র ছিল। আরব ঠিক করল সে প্রথমে ডাক্তার কুলদীপের সাথে দেখা করবে, তারপর হাসপাতালে যাবে। মীরার রহস্য তাকে বুঝতে হবে, অনেক দেরি হওয়ার আগে। সে পদ্মাকে ধন্যবাদ জানিয়ে বাইরে বেরোল। এখন সে ধাপে ধাপে এগোচ্ছিল। সে তৎক্ষণাৎ একটি অটো নিল এবং ডাক্তার কুলদীপের ঠিকানার দিকে রওনা দিল। ডাক্তারের বাড়ি বারাণসীর এক শান্ত এলাকায় অবস্থিত ছিল, গঙ্গা নদীর কাছে। এটি একটি পুরনো কিন্তু সুন্দর বাড়ি ছিল, যার বাইরে একটি ছোট বাগান ছিল। আরব কেটে করাঘাত করল এবং কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক দরজা খুললেন। ডাক্তার কুলদীপ আরোরা? আরব জিজ্ঞেস করল। লোকটা তাকে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন সে কোনো ভূত দেখেছে। আরব সিনহা, সে তোতলাতে তোতলাতে বলল। আরব স্তম্ভিত হয়ে গেল। আপনি আমাকে কিভাবে চেনেন? ডাক্তার কুলদীপ নিজের হাত কপালে রাখলেন, যেন জ্বর মাপছেন। আমি আপনাকে চিনে নিয়েছি, আপনার ছবি দেখেছি। কোথায়? আরব জিজ্ঞেস করল, এখন পুরোপুরি বিভ্রান্ত। ডাক্তার লম্বা শ্বাস নিলেন। ভেতরে আসুন, তিনি বললেন। আমি মীরাকে কথা দিয়েছিলাম যে কোনোদিন বলবো না, কিন্তু এখন যখন আপনি এখানে, আপনার জানার অধিকার আছে। ডাক্তার কুলদীপের বাড়ি ভেতর থেকে ততটাই পুরনো দেখাত যতটা বাইরে থেকে। সব জায়গায় বই ছড়িয়ে ছিটিয়েছিল, দেওয়ালে মেডিকেল ডিগ্রি টাঙানো ছিল এবং এক কোণে পুরনো মেডিকেল সরঞ্জাম সাজানো ছিল। ডাক্তার আরাফকে নিজের স্টাডি রুমে বসতে বললেন, যেখানে এক পুরনো কাঠের আলমারিতে ফাইল এবং মেডিকেল জার্নাল রাখা ছিল। ডাক্তার কুলদীপ নিজের কম্পিত হাতে 2 কাপ চা বানালেন এবং আরবের সামনে বসলেন। আমি বুঝতে পারছি না, আরব চায়ের কাপ ধরে বলল। আপনি আমাকে কিভাবে চেনেন, আর মীরার সাথে আপনার সম্পর্ক কি? সে ঘরটি ভালো করে দেখল এবং হঠাৎ তার নজর ডাক্তারের টেবিলের উপর পড়ল, যেখানে অনেক ছবি ছিল। একটি ছবিতে একটি তরুণী ছিল যে কুলদীপের সাথে দাঁড়িয়েছিল। এটি মীরা ছিল না, কিন্তু দুজনের মধ্যে অদ্ভুত মিল ছিল। আরবের বুক কেঁপে উঠল। এটি কি মীরার কোনো আত্মীয় ছিল, নাকি এটি স্রেফ একটি কাকতালীয় ঘটনা? সে ছবির দিকে ইশারা করল, কিন্তু ডাক্তার দ্রুত সেটি উল্টে দিলেন, যেন তিনি চাইছিলেন না আরব সেটি দেখুক।
ডাক্তার কুলদীপ দীর্ঘশ্বাস নিলেন। আমি তোমাকে কোথা থেকে শুরু করব? আমি মীরাকে কথা দিয়েছিলাম যে কাউকে কিছু বলবো না, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে। তিনি এক মুহূর্ত থামলেন। আমি মুম্বাইতেও প্র্যাকটিস করতাম, যেখানে আমি তোমার আর মীরার ফার্টিলিটি ট্রিটমেন্ট করেছিলাম। আরফ ভ্রু কুচকাল। কিন্তু আমাদের ডাক্তার তো ডাক্তার শর্মা ছিলেন। আমি জানি। কুলদীপ মাঝখানে বাধা দিয়ে বললেন, আমি ওনার সাথে কাজ করতাম, ওনার ক্লিনিকে কনসালটেন্ট ছিলাম। তুমি আমাকে মনে রাখবে না, কিন্তু আমি তোমার অনেক টেস্ট রিপোর্ট দেখেছি। আরবের ঝাপসা মনে পড়ল। হ্যাঁ, সেখানে আরও একজন ডাক্তার ছিলেন, যিনি মাঝে মধ্যে তাদের সাথে কথা বলতেন, কিন্তু সে কোনোদিন ওনার নাম জিজ্ঞেস করেনি। কিন্তু এইসব বারাণসীর সাথে কিভাবে যুক্ত? আরফ জিজ্ঞেস করল। আর মীরার গর্ভাবস্থা? ডাক্তার কুলদীপ একটি ফাইল বের করলেন এবং টেবিলে রাখলেন। মীরা একটি পরীক্ষামূলক প্রোগ্রামের অংশ ছিল। তিনি ধীরে ধীরে বললেন, একটি গোপন প্রোগ্রাম যেখানে ফ্রোজেন এমব্রায়ো, হিমায়িত ভ্রূণ দত্তক নেওয়া হতো। আরবের চোখ বড় বড় হয়ে গেল। এই প্রোগ্রাম কি কয়েক বছর আগে শুরু হয়েছিল? ডাক্তার বুঝিয়ে বললেন যে এর উদ্দেশ্য ছিল সেই সব মহিলাদের সাহায্য করা যারা সন্তান চাইতেন, কিন্তু নিজের বা পার্টনারের স্পার্ম দিয়ে সম্ভব ছিল না। আমরা ডোনেট করা এমব্রায়ো ব্যবহার করতাম, যা আইভিএফ ট্রিটমেন্টের পর অন্য দম্পতিরা দান করেছিলেন। আরবের মাথা ঘুরছিল। আর মীরা? মীরা ৩ মাস আগে আমার কাছে এসেছিল, ডাক্তার বললেন। ও ভীত ছিল, অস্থির ছিল। ও আমাকে বলল যে ও এই প্রোগ্রামের ব্যাপারে শুনে এসেছে এবং তাতে সামিল হতে চায়। কিন্তু মীরা আমাকে বলেছিল যে ও কোনোদিন মা হতে পারবে না, আরব বলল। তার কণ্ঠে কষ্ট আর বিভ্রান্তি ছিল। ডাক্তার কুলদীপ করুণ চোখে তাকে দেখলেন। মীরার ক্ষেত্রে তার এগস ডিম্বাণুর সাথে সমস্যা ছিল, কিন্তু এমব্রায়ো অ্যাডপশনের মাধ্যমে সে গর্ভধারণ করতে পারত, গর্ভে সন্তানকে বড় করতে পারত, যদিও সেই সন্তান জিনগতভাবে তার নিজের নয়। আরাফ চুপ করে রইল। সেই তথ্যটি হজম করার চেষ্টা করছিল। মীরা যে বলেছিল সে কোনোদিন সন্তান দিতে পারবে না, এখন এক অপরিচিতের সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা ছিল। আপনি কি জানেন এই ভ্রূণ কার? আরব জিজ্ঞেস করল। তার গলা কাঁপছিল। ডাক্তার কুলদীপ ইতস্তত করে বললেন, এমব্রায়ো ডোনেশন গোপনীয় রাখা হয়, আমি আইনিভাবে এই তথ্য দিতে পারি না। কিন্তু আরবের মুখের কষ্ট দেখে ডাক্তারের মন গলে গেল। আমি শুধু এটুকুই বলতে পারি যে এমব্রায়ো মুম্বাইয়ের এক ধনী এবং প্রভাবশালী মহিলার ছিল। আর এই রহস্য কোনোদিন বাইরে আসা উচিত নয়। অনেক কিছু বাজি রাখা আছে, টাকা, প্রভাব, প্রতিপত্তি। আরব ডাক্তারের চোখের দিকে তাকাল। তার মাথায় এক নতুন চিন্তা এলো। মীরাকে কি হুমকি দেওয়া হচ্ছে? ডাক্তার কুলদীপ চোখের পলক ফেললেন এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি পুরোপুরি জানি না, কিন্তু হ্যাঁ, আমারও মনে হয় সে প্রায়ই ভীত থাকে, কারোর আশার ভয়। একবার সে আমাকে বলেছিল যে যদি তারা জানতে পারে তবে সে আর বাচ্চা দুজনেই বিপদে পড়বে। কারা তারা? আরব জিজ্ঞেস করল। আমি জানি না, ডাক্তার স্বীকার করলেন। কিন্তু মীরা নিজের নামও বদলে নিয়েছে নিজের পরিচয় লুকানোর জন্য। সে আমার সাথে সবসময় আলাদা আলাদা জায়গায় দেখা করে, কোনোদিন ক্লিনিকে আসে না। আরবের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। মীরা বিপদে ছিল এবং এখন সে নিজেও হয়তো বিপদে ছিল, কিন্তু সে তাকে ছেড়ে যেতে পারত না। ডাক্তার, আমাকে ওর সাথে দেখা করতে হবে, আরব বলল। আপনি আমাকে বলতে পারেন ও কোথায় আছে? ডাক্তার কুলদীপ মাথা নাড়লেন। সে আমাকে তার ঠিকানা বলেনি। সে রেস্তোরাঁতেও হয়তো আর যাচ্ছে না এখন। সে জানে যে তুমি ওকে খুঁজছ। আরব হতাশ হয়ে পড়ল। আমি কি করব? ডাক্তার কুলদীপ এক মুহূর্ত ভাবলেন। তারপর নিজের ডেস্ক থেকে একটি কাগজ বের করলেন। মীরা কাল সকালে নিজের চেকআপের জন্য আসছে আমার এক পুরনো বন্ধুর ক্লিনিকে। এটি ঠিকানা। যদি তুমি সেখানে যাও তবে হয়তো ওর দেখা পেতে পারো। আরব কাগজটি নিল। তার হাত কাঁপছিল। ধন্যবাদ ডাক্তার। সে উঠতে যাচ্ছিল, কিন্তু আবার থেমে গেল। আরেকটি প্রশ্ন, মীরা ঠিক আছে তো? বাচ্চা ঠিক আছে? ডাক্তারের চোখে চিন্তা ফুটে উঠল। গর্ভাবস্থা কিছুটা জটিল, মীরার বিশ্রামের প্রয়োজন, মানসিক চাপ থেকে দূরে থাকা দরকার। শেষবার ওর রক্তচাপ খুব বেশি ছিল। আরব চোখ বন্ধ করল। সে এখন আরও বেশি চিন্তিত ছিল। মীরার সুরক্ষা, বাচ্চার সুরক্ষা, এই সব তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, যদিও বাচ্চা তার নিজের নয়। আরব, ডাক্তার কুলদীপ বললেন। তার কণ্ঠস্বর এখন গম্ভীর ছিল। আরেকটি কথা আছে যা তোমার জানা উচিত। এই প্রোগ্রাম যার অধীনে মীরা অন্তঃসত্ত্বা হয়েছে, এটি এখন বন্ধ হয়ে গিয়েছে। অনিয়ম আর জালিয়াতির অভিযোগের পর সরকার এটি বন্ধ করিয়ে দিয়েছিল। আরব অবাক হয়ে ওনার দিকে তাকাল। কি মানে?
এর মানে হল প্রযুক্তিগতভাবে মীরা যা করেছে তা আইনি নয়, আমরা দুজনেই বিপদে আছি। আরবের মুখ শুকিয়ে গেল। এখন সে বুঝতে পারল মীরা কেন এত ভয় পাচ্ছিল, কেন লুকিয়েছিল। সে শুধু কারোর থেকে নয়, আইনের হাত থেকেও পালাচ্ছিল। ডাক্তার কুলদীপ উঠলেন এবং নিজের আলমারির দিকে গেলেন। আমাকে তোমাকে আরও কিছু দেখাতে হবে, তিনি বললেন। তিনি একটি ফাইল নিয়ে ফিরে এলেন এবং সেটি আরাফকে দিলেন। এটি মীরার আল্ট্রাসাউন্ড, হয়তো তুমি দেখতে চাইবে। আরাফ ফাইলটি খুলল এবং ভেতরে একটি আল্ট্রাসাউন্ডের ছবি দেখল। একটি ছোট জীব, একটি ছোট্ট প্রাণ এখন আকার নিচ্ছে। আরবের চোখ ভরে এলো। যদিও এই বাচ্চা তার নিজের নয়, তবু সেটি দেখে তার ভেতরে কিছু একটা ওলটপালট হয়ে গেল। ঠিক তখনই তার নজর আল্ট্রাসাউন্ডের নিচের দিকে গেল, যেখানে তারিখ লেখা ছিল। সেটি মোছা ছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে মুছে দেওয়া হয়েছিল। আর নিচে একটি নাম ছিল যা পড়ার জন্য খুব ঝাপসা ছিল। এই নামটা আরব ইশারা করল। এটি কি? ডাক্তার কুলদীপ হঠাৎ অস্বস্তিতে পড়ে গেলেন। আমি জানি না, এই আল্ট্রাসাউন্ড আমাকে মীরা দিয়েছিল অন্য কোনো ক্লিনিক থেকে। আমি এটি খুব ভালো করে দেখিনি। কিন্তু আরবের মনে হলো তিনি কিছু লুকাচ্ছেন। আমাকে সেই ক্লিনিকের নাম চাই, সে বলল, যেখানে এই আল্ট্রাসাউন্ড করা হয়েছিল। ডাক্তার এক মুহূর্ত লড়াই করলেন, তারপর হার মানলেন। লাইফ হোপ মেডিকেল সেন্টার, আশিঘাটের কাছে। আরব আল্ট্রাসাউন্ডটি নিজের পকেটে রাখল এবং উঠে দাঁড়াল। ধন্যবাদ ডাক্তার, আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। যেমনই সে যাওয়ার জন্য ঘুরল, ডাক্তার কুলদীপটা হাত ধরে ফেললেন। আরব, সাবধান থেকো, এটি শুধু একটি বাচ্চার বিষয় নয়, এতে অনেক কিছু বাজি রাখা আছে, টাকা, ক্ষমতা, প্রতিপত্তি। আর যে কেউ এই রহস্য বাইরে আসা আটকাতে যা খুশি করতে পারে। আরব গুরুত্বের সাথে মাথা নাড়াল এবং বাইরে বেরিয়ে এলো। তার পরবর্তী লক্ষ্য ছিল লাইফ হোপ মেডিকেল সেন্টার। সে মীরার রহস্য উন্মোচন করার জন্য আরও এক ধাপ এড়িয়ে গিয়েছিল। ক্লিনিকটি একটি ছোট বাড়ি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটু ঘরোয়া ধরনের। আরব রিসেপশনে গিয়ে বলল, নমস্কার, আমি মীরার ব্যাপারে জানতে চাইছি। সে এখানে চেকআপের জন্য এসেছিল। রিসেপশনিস্ট তাকে দেখল এবং চোখের পলক ফেলল। আপনি কে? আমি ওর ভাই, আরব মিথ্যে বলল। আমি ওর মেডিকেল রেকর্ডস নিতে এসেছি, ও অন্য শহরে চলে যাচ্ছে। রিসেপশনিস্ট নিজের কম্পিউটারে কিছু টাইপ করল। আমি এখানে কোনো মীরার নাম পেলাম না। আরব ভাবল, হয়তো সে নিজের নাম বদলে নিয়েছে। আপনি কি আবার দেখতে পারেন? ও অন্তঃসত্ত্বা, হয়তো 6 মাস। রিসেপশনিস্ট মাথা নাড়ল। আমি দুঃখিত, কিন্তু আমরা সঠিক নাম আর পরিচয় ছাড়া কোনো তথ্য দিতে পারি না। আরব হতাশ হয়ে পড়ল। সে নিজের কার্ড দিয়ে দিল। যদি কিছু জানতে পারেন তবে দয়া করে জানাবেন। সে বাইরে যাওয়ার জন্য ঘুরল। ঠিক তখনই এক নার্স তাকে আটকাল। শুনুন, সে নিচু স্বরে বলল, চারিদিকে তাকাতে তাকাতে। ওর এখানে কোনো রেকর্ড নেই, শুধু একটি ইন্টারন্যাশনাল পেপার আছে, আর সেটাও জাল। আরব তাকে দেখল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। আপনি কি আমাকে বলতে পারেন ডাক্তারের নাম কি? নার্স নিজের ঠোঁট কামড়াল, তারপর ফিসফিস করে বলল, ডাক্তার কুলদীপ আরোরা, তিনিই ইনচার্জ ছিলেন। আরবের জন্য এটি একদম নতুন মোড় ছিল না, সে আগে থেকেই জানত। কিন্তু তারপর নার্স এমন কিছু বলল যা তাকে নাড়িয়ে দিল। তিনিই সেই ডাক্তার যাকে আপনি আগেও হায়ার করেছিলেন, বছরখানেক আগে। আমি ডাক্তার কুলদীপকে কোনোদিন হায়ার করিনি, আরব নার্সকে বলল। তার কণ্ঠে আশ্চর্য হওয়ার সুর ছিল। আপনি কি বলছেন? নার্স নিজের চারদিকে নজর বুলিয়ে নিল, তারপর তাকে একটি নির্জন করিডোরে নিয়ে গেল। দেখুন, আমি এখানে নিজের চাকরি হারানোর ঝুঁকি নিচ্ছি, সে ফিসফিস করে বলল। কিন্তু আমার মনে হয় আপনার সত্যটা জানা উচিত। আমি গত 5 বছর ধরে ডাক্তার কুলদীপের সাথে কাজ করছি এবং আমি আপনার ফাইল দেখেছিলাম। আরবের কপাল দুশ্চিন্তার ভাঁজে ভরে গেল। তার মনে পড়ছিল না যে সে কোনোদিন ডাক্তার কুলদীপকে হায়ার করেছে। ডাক্তার তো বলেছিলেন যে তিনি ডাক্তার শর্মার সাথে কাজ করতেন, কিন্তু হায়ার করার মানে কি? কিছু একটা অদ্ভুত ছিল। নার্সের মুখে এক বিচিত্র ভাব ছিল, যেন সে আরও কিছু জানে যা সে বলতে চাইছে না। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল এবং তার হাত কিছুটা কাঁপছিল। সে কি কাউকে ভয় পাচ্ছিল, নাকি সে মিথ্যে বলছিল? ফাইল? আরব জিজ্ঞেস করল। কোন ফাইল? নার্স নিজের পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। এটি কপি, আসল নয়, কিন্তু দেখে নিন, এটি মীরার ফাইল থেকে নেওয়া। আরব কাগজটি খুলল এবং তার হাত কাঁপতে শুরু করল। এটি একটি ফর্ম ছিল, যাতে স্পষ্ট শব্দে লেখা ছিল ইমপ্ল্যান্টেশনের জন্য সম্মতি ফর্ম, এবং সবার ওপরে 2টো নাম ছিল, এক্স সারোগেট মীরা সিনহা এবং স্পার্ম ডোনার আরব সিনহা। আরবের পায়ের তলা থেকে জমি সরে গেল। এটি কিভাবে সম্ভব? সে তোতলাতে তোতলাতে বলল, আমি কোনোদিন স্পার্ম ডোনেট করিনি। নার্স সহমর্মিতার সাথে তাকে দেখল।
3 বছর আগে যখন আপনি আর মীরা ফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছিলেন তখন আপনি অনেক টেস্ট দিয়েছিলেন। তাদের মধ্যে একটি স্পার্ম স্যাম্পল ছিল। আপনার কি মনে পড়ছে? আরব মাথা নাড়ল। হ্যাঁ, তার মনে পড়ছিল। ডাক্তার শর্মা বলেছিলেন যে তারা তার স্পার্মের গুণমান পরীক্ষা করবেন। সাধারণত এমন স্যাম্পল টেস্টের পর নষ্ট করে দেওয়া হয়। নার্স আরও জানালো, কিন্তু মাঝে মধ্যে সেগুলোকে সেভও করা হয়, যদি সেগুলো ভালো মানের হয় বিশেষ কেসের জন্য। আরব বিশ্বাস করতে পারছিল না। আপনি বলছেন যে আমার স্পার্ম আমার অনুমতি ছাড়াই? আমার ভয় হচ্ছে যে এমনটাই হয়েছে, নার্স বলল। ডাক্তার কুলদীপ একটি বিশেষ প্রোগ্রাম চালাতেন, খুব সিক্রেট, খুব দামি। তারা ধনী গ্রাহকদের জন্য বিশেষ ভ্রণ তৈরি করতেন। আরবের মাথায় সবকিছু ঘুরছিল। মীরার বাচ্চা, সেটি কি তার নিজের ছিল? তার তো খুশি হওয়া উচিত ছিল, কিন্তু সে শুধু স্তম্ভিত ছিল, রাগে ফেটে পড়ছিল। তার সাথে প্রতারণা করা হয়েছে, তার অনুমতি ছাড়াই তার জেনেটিক মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর মীরা? আরব জিজ্ঞেস করল, সে কি এতে জড়িত ছিল? নার্স কাঁধ উচালো, আমি জানি না। সে 3 মাস আগে এখানে এসেছিল, আগে থেকেই অন্তঃসত্ত্বা। সে জানালো যে তাকে ডাক্তার কুলদীপ রেফার করেছেন। আমরা তার আল্ট্রাসাউন্ড করলাম, কিন্তু তারপর সে আর কোনোদিন আসেনি। আরবের মাথায় হাজার হাজার প্রশ্ন উঠছিল। যদি বাচ্চা তার নিজেরই হতো, তবে মীরা কেন তাকে বলেনি? সে লুকিয়েছিল কেন? আর তারা কারা ছিল যাদের সে ভয় পাচ্ছিল? ধন্যবাদ, আরব নার্সকে বলল। আপনি আমার অনেক বড় সাহায্য করেছেন। নার্স তার হাত ধরল। সাবধান থাকুন, সে সতর্ক করল। এই সব খুব বিপজ্জনক। যদি ভুল লোক জানতে পারে যে আমি আপনার সাথে কথা বলেছি, তবে আরব তাকে আশ্বাস দিল যে সে কাউকে কিছু বলবে না, এবং ক্লিনিক থেকে বাইরে বেরিয়ে এলো। তার হৃৎপিণ্ড ধকধক করছিল এবং মাথা ঘুরছিল। তাকে এখন মীরার সাথে দেখা করতে হবে, যে করেই হোক। সে নিজের হোটেলে ফিরল এবং আরব নিজের পরবর্তী কৌশল নিয়ে বিচার করতে লাগল। যদি ডাক্তার কুলদীপ ঠিক বলে থাকেন, তবে মীরা কাল সকালে চেকআপের জন্য আসবে। এটিই ছিল তার কাছে মীরার সাথে দেখা করার শেষ সুযোগ। সেই সন্ধ্যায় যখন আরব নিজের হোটেলার ঘরে ছিল, দরজা একটি করাঘাত হল। সে দরজা খুলল এবং একজন ফর্মাল স্যুট পরা লোককে দেখল। আরব সিনহা? লোকটি জিজ্ঞেস করল। হ্যাঁ, আমার নাম বিকাশ শর্মা। লোকটি একটি বিজনেস কার্ড পেশ করে বলল, আমি একজন আইনজীবী। আমি কি ভেতরে আসতে পারি? আরব তাকে ভেতরে আসতে দিল, যদিও সে অবাক হয়েছিল। আমি মীরা দেবীর প্রতিনিধিত্ব করছি। বিকাশ নিজের ব্রিফকেস খুলতে খুলতে বলল, আমাকে এটি আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছে। সে একটি আইনি নথি আরবকে দিল। আরব সেটি পড়ল এবং তার মুখ প্যাকাশে হয়ে গেল। এটি একটি রেস্ট্রেনিং অর্ডার ছিল। মীরা দাবি করছিল যেন আরব তার থেকে অন্তত 500 মিটার দূরে থাকে। এটি কি ধরনের রসিকতা? আরব রাগে চিৎকার করে বলল। বিকাশ নিজের গলা পরিষ্কার করল। আমার মক্কেল বলেছেন যে আপনি তার পিছু নিচ্ছেন এবং তাকে বিরক্ত করছেন। সে এখন নিজের জীবন শান্তিতে কাটাতে চায়। আমি ওর স্বামী ছিলাম, আরব বলল। আমি ওর সাথে শুধু কথা বলতে চাই। প্রাক্তন স্বামী, বিকাশ শুধরে দিল। এবং সে এখন আপনার সাথে কথা বলতে চায় না। যদি আপনি এই আদেশ লঙ্ঘন করেন, তবে আপনাকে গ্রেফতার করা হতে পারে। আরব নথিটি তার হাত থেকে ছিনিয়ে নিল, রাগে কাঁপতে কাঁপতে। মীরা এমন কেন করবে? বিকাশের মুখ কিছুটা নরম হল। দেখুন, আপনাদের দুজনের মধ্যে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু আমি আপনাকে একজন মানুষ হিসেবে বলছি, সে খুব মানসিক চাপে আছে। কাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, অজ্ঞান হয়ে যাওয়ার পর। আরবের বুক ধক করে উঠল। ও ঠিক আছে তো? বিকাশ মাথা নাড়ল। এখন সে স্থিতিশীল, কিন্তু ডাক্তাররা বলেছেন ওর বিশ্রামের প্রয়োজন। ওর গর্ভাবস্থা ঝুঁকিতে আছে। আরব নথিটি টেবিলের ওপর রেখে জানলার কাছে চলে গেল। বাইরে বারাণসীর রাত গভীর হচ্ছিল। গঙ্গায় প্রদীপ ভাসছিল। ওকে একটা কথা বলবেন, সে অবশেষে বলল। বলবেন যে আমি ওর খুশির জন্য এখান থেকে চলে যাব, কিন্তু আগে আমাকে সত্যিটা জানতে হবে। শুধু একবার আমাকে ওর সাথে কথা বলতে দিন। বিকাশ দীর্ঘশ্বাস নিল। আমি আপনার বার্তা পৌঁছে দেব, কিন্তু আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। আইনজীবী চলে গেল এবং আরব একা রয়ে গেল। তার হাতে এখনও সেই কাগজটি ছিল, যাতে তার নাম লেখা ছিল, স্পার্ম ডোনার আরব সিনহা। এটা কি সত্যি ছিল? বাচ্চাটা কি তার ছিল? আর যদি তাই হয়, তবে মীরা তাকে কেন বলেনি? আরব ঠিক করল সে আর অপেক্ষা করতে পারবে না। রেস্ট্রেনিং অর্ডার থাকা সত্ত্বেও তাকে মীরার সাথে দেখা করতেই হবে। তাকে সত্যিটা জানতে হবে। পরদিন সকালে সে খুব তাড়াতাড়ি উঠে পড়ল এবং ডাক্তার কুলদীপের বন্ধুর ক্লিনিকে পৌঁছে গেল। সে একটি গাড়ির পেছনে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। 1 ঘণ্টা পর একটি ট্যাক্সি এসে থামল এবং মীরা সেখান থেকে নামল। সে আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে দুশ্চিন্তার গভীর রেখা ছিল। আরব নিজের মন শক্ত করে বাইরে বেরিয়ে এলো। মীরা, সে নিচু স্বরে ডাকল। মীরা তাকে দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরব, তুমি এখানে কি করছো? তুমি কি উকিলের থেকে আইনি নোটিশ পাওনি? পেয়েছি, আরব বলল, কিন্তু আমাকে তোমার সাথে কথা বলতে হবে। শুধু একবার,
তারপর আমি চলে যাব, কথা দিচ্ছি। মীরা চারদিকে তাকালো, যেন সে টারোর আসার ভয় তটস্থ ছিল। আমরা এখানে কথা বলতে পারবো না, সে দ্রুত বলল। এখান থেকে যাও প্লিজ। বাচ্চাটা কি আমার? আরব সরাসরি জিজ্ঞেস করল। মীরা স্তম্ভিত হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল এবং সে নিজের হাত পেটের উপর রাখল, যেন বাচ্চাকে রক্ষা করছে। তুমি কিভাবে জানলে? আমি সব জেনে গিয়েছি মীরা, আরব বলল। প্রোগ্রামের ব্যাপারে, ডাক্তার কুলদীপের ব্যাপারে, আমার স্পর্মের ব্যাপারে। আমি শুধু এটা বুঝতে পারছি না যে তুমি আমাকে বললে না কেন। মীরার চোখ ভরে এলো। তুমি বুঝবে না, সে কাঁপানো গলায় বলল। তুমি জানো না আমি কি ধরনের চাপে আছি। আরব তার কাছে গেল। তুমি আমাকে বলো, আমি বুঝব। ঠিক তখনই ক্লিনিক থেকে ডাক্তার কুলদীপ বেরিয়ে এলেন। তিনি আরব আর মীরাকে দেখলেন এবং দ্রুত তাদের কাছে এলেন। তুমি এখানে কি করছো? তিনি আরবকে জিজ্ঞেস করলেন। তুমি কি জানো না এটি কতটা বিপজ্জনক? আমি সত্য জানতে চাই, আরব বলল, এবং আমার মনে হয় আপনারা দুজনে আমার থেকে কিছু লুকাচ্ছেন। ডাক্তার কুলদীপ মীরার দিকে তাকালেন, যে তখন কাঁদছিল। তোমাকে ওকে বলতেই হবে, তিনি বললেন। ও এটা জানার যোগ্য। মীরা নিজের চোখ মুছল এবং আরবের দিকে তাকাল। ঠিক আছে, সে বলল, আমি তোমাকে সব বলে দেব, কিন্তু এখানে নয়। তারা পাশের একটি ক্যাফেতে গেল, যেখানে কেউ তাদের চিনত না। একটি কোণের টেবিলে বসে চায়ের কাপের আড়ালে মীরা বলতে শুরু করল। হ্যাঁ, বাচ্চাটি তোমার, সে স্বীকার করল, কিন্তু তোমার অনুমতি ছাড়াই এটি হয়েছে। আমাকে এর জন্য ক্ষমা করে দিও আরব। কিন্তু কেন? আরব জিজ্ঞেস করল। তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, বলেছিলে যে তুমি কোনোদিন সন্তান দিতে পারবে না। তবে এই সব কেন? মীরা দীর্ঘশ্বাস নিল। কারণ যখন আমি তোমাকে ছেড়েছিলাম, তখন আমার সত্যিই মনে হয়েছিল আমি কোনোদিন মা হতে পারব না। কিন্তু তারপর আমি এই প্রোগ্রামের বাতারে জানতে পারি এমব্রায়ো অ্যাডপশন, এবং তখনই তার কণ্ঠস্বর বুঝে এলো। আরব তার হাত ধরল। তারপর কি? মীরা তার চোখের দিকে তাকালো। তার চোখে জল ছিল এবং তার ঠোঁট কাঁপছিল। তখনই তোমার দাদু আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমার দাদু? আরবের গলায় বিস্ময় ঝরে পড়ল। তার দাদু রঘুবীর সিনহা মুম্বাইয়ের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, কড়া মেজাজের, পুরনো ধ্যান ধারণার এবং পরিবারের ঐতিহ্যের প্রতি চরম অনুগত। কিন্তু আরব বিশ্বাস করতে পারছিল না যে তিনি কেন মীরার সাথে যোগাযোগ করবেন। তারা তো মীরার সাথে কোনোদিন দেখাও করেননি। হ্যাঁ, তোমার দাদু, মীরা নিজে তাকিয়ে বলল। তার আচরণে কিছু একটা অদ্ভুত ছিল। সে বারবার ক্যাফের দরজার দিকে তাকাচ্ছিল, যেন কারোর আসার অপেক্ষা করছে অথবা কাউকে ভয় পাচ্ছে। তার হাত কিছুটা কাঁপছিল এবং সে নিজের আসনে অস্বস্তি বোধ করছিল। আরব লক্ষ্য করল যে যখনই কোনো ব্যক্তি ক্যাফেতে প্রবেশ করছে, মীরার শরীর আতঙ্কে শক্ত হয়ে যাচ্ছে। তারপর যখন সে দেখছে যে সেটি কোনো অচেনা ব্যক্তি, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তিনি আমাকে তখন ফোন করেছিলেন যখন আমি মুম্বাই ছেড়ে দিল্লি যাচ্ছিলাম। তিনি আমাদের বিয়ে, আমাদের আলাদা হওয়া এবং আমার সমস্যার ব্যাপারেও সব জানতেন। কিন্তু তিনি তোমাকে চিনলেন কিভাবে? আমরা তো ওনাকে কোনোদিন জানাইনি যে আমরা বিয়ে করতে যাচ্ছি। আরব বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। মীরা দীর্ঘশ্বাস ফেলল। তিনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করেছিলেন, তোমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখার জন্য, তোমার প্রতিটি সিদ্ধান্তের উপর। তিনি সব জানতেন আরব, তোমার বড় হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত। আরবের তার দাদুর সেই কঠোর দৃষ্টির কথা মনে পড়ল। প্রতিটি ছোট বিষয়ে তার নিয়ন্ত্রণ করার স্বভাব। কিন্তু এটি তো সীমার বাইরে ছিল। আর তিনি তোমার কাছে কি চেয়েছিলেন? মীরা চোখ বন্ধ করল, যেন সেই কথোপকথন মনে করার চেষ্টা করছে। তিনি চেয়েছিলেন সিনহা পরিবারের বংশধারা যেন এগিয়ে চলে। তিনি বললেন যে তিনি জানতেন আমি সন্তান দিতে পারব না, এবং এই কারণেই তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। কিন্তু আমি তোমাকে ছাড়িনি, আরব মাঝপথে বাধা দিয়ে বলল। তুমি আমাকে ছেড়েছিলে। আমি জানি, মীরা শান্তভাবে বলল। কিন্তু আমি তোমার দাদুকে সত্যিটা বলিনি। আমি ওনাকে ওটাই ভাবতে দিয়েছি যা উনি ভাবছিলেন। আরব মাথা নাড়ল, এখনও সবকিছু বোঝার চেষ্টা করছিল। তারপর কি হল? তিনি আমাকে একটি প্রস্তাব দিলেন, মীরা নিচু স্বরে বলল। তিনি জানতেন যে ডাক্তার কুলদীপ এই বিশেষ প্রোগ্রামটি চালান। তিনি চাইছিলেন আমি যেন এতে অংশ নিই। তিনি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার স্পার্ম স্যাম্পল থেকে ভ্রূণ তৈরি করে সেটি আমার শরীরে ইমপ্ল্যান্ট করা যায় কিনা। আরবের মাথায় সব ঘুরপাক খাচ্ছিল। আমার দাদু এই সব করেছেন আমার অনুমতি ছাড়াই? মীরা চোখের জল মুছল। তিনি বললেন যে তিনি সিনহা পরিবারের নাম টিকিয়ে রাখতে চান, এবং তুমি ওনার একমাত্র নাতি যে এখনও সন্তান জন্ম দিতে সক্ষম। সে শেষ কথাগুলো খুব ধীরে বলল, যেন কথাগুলো বলাও যন্ত্রণাদায়ক। আর তুমি রাজি হয়ে গেলে? আরব অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করল। মীরা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি করতে চাইনি আরব, আমি তোমার সাথে এমন প্রতারণা করতে চাইনি। কিন্তু কি? তারপর আমার মা অসুস্থ হয়ে পড়লেন, মীরা বলল। তার গলা ভেঙে যাচ্ছিল। ক্যান্সার স্টেজ 4। ডাক্তাররা বললেন ওনাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। তোমার দাদু সব খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন যদি আমি ওনার কথা মেনে নিই। আরব চোখ বন্ধ করল। সে মীরার মায়ের সাথে দেখা করেছিল।
একজন অতি সাধারণ মহিলা যিনি নিজের মেয়েকে ভীষণ ভালোবাসতেন। তিনি এখন কেমন আছেন সে নিচু স্বরে জিজ্ঞেস করল। আগের চেয়ে ভালো, মীরা বলল। চিকিৎসা কাজ করছে, কিন্তু তিনি এখনও ভারতে ফিরতে পারবেন না। রিকভারির জন্য তিনি সিঙ্গাপুরে আছেন। আরব মীরার হাত ধরল। সে বুঝতে পারছিল কেন মীরা রাজি হয়েছিল। নিজের মায়ের জন্য, পরিবারের জন্য সে যে কোনো কিছু করতে পারত। কিন্তু তুমি বারাণসীতে কেন? আর তুমি আমার থেকে লুকিয়ে আছো কেন? মীরা চারদিকে তাকাল, তারপর আরবের দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, কারণ তোমার দাদু একটি শর্ত রেখেছিলেন। আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে, কাউকে বলা যাবে না যে বাচ্চাটি কার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিনহা পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক রাখা চলবে না। কেন? আরব জিজ্ঞেস করল। তারা চাইছিলেন বংশধারা এগিয়ে চলুক, তবুও তারা বাচ্চাকে লুকিয়ে রাখতে চাইছিলেন। মীরা মাথা নাড়ল। না, তারা বাচ্চাকে লুকাতে চাননি, তারা আমাকে লুকাতে চেয়েছিলেন। তিনি নিজের উইল বদলে দিয়েছেন আরব। তিনি সবকিছু আমার এবং বাচ্চার নামে করে দিয়েছেন, কিন্তু শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি তোমার থেকে দূরে থাকব। আরব এখন সব বুঝতে পারছিল। তার দাদু চাননি সে বাচ্চার ব্যাপারে জানুক, কারণ তারা জানতেন আরব তাদের থামাবে। তারা চাইছিলেন বাচ্চাটি তাদের সম্পত্তির উত্তরাধিকারী হোক, কিন্তু তাদের শর্ত অনুযায়ী। কিন্তু তারা এমন কেন করবেন? তিনি তো সবসময় বলতেন তিনি আমাকেই উত্তরাধিকারী করবেন। মীরা দীর্ঘশ্বাস নিল। কারণ তিনি তোমার আদর্শের সাথে একমত নন আরব। তিনি জানেন যে তুমি ওনার কোম্পানিকে অন্যভাবে চালাবে, নতুন চিন্তাধারা নিয়ে। তিনি চান বাচ্চাটি ওনার মতো করে বড় হোক, ওনার মূল্যবোধের সাথে। আরবের ভেতরে রাগের লহর বয়ে গেল। তার দাদু তার পিঠের পেছনে এমন চাল চালছিলেন, তার জীবন আর ভবিষ্যৎ নিয়ে খেলছিলেন। কিন্তু এখন তুমি এখানে, মীরা বলতে থাকল। আর যদি তারা জানতে পারে যে আমি তোমাকে সত্যিটা বলে দিয়েছি, তবে তারা আমার সাহায্য বন্ধ করে দেবে। আমার মায়ের চিকিৎসা, তিনি হুমকি দিয়েছেন আরব। আরব নিজের মুঠি শক্ত করল। তিনি এটি করতে পারেন না, আমি ওনাকে এটি করতে দেব না। মীরা তার হাত ধরল। তুমি বুঝতে পারছ না, তিনি সিনহা গ্রুপের মালিক। ওনার কাছে উকিল আছে, টাকা আছে, ক্ষমতা আছে। আমি তোমার আর ওনার মাঝে আসতে চাই না। তাহলে তুমি ওই রেস্তোরাঁয় আমাকে উপেক্ষা করেছিলে এই কারণেই? আরব জিজ্ঞেস করল। মীরা মাথা নাড়ল। তোমাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি জানতাম না তুমি বারাণসীতে আছো। ভেবেছিলাম তুমি মুম্বাইতেই থাকবে। যখন তোমাকে দেখলাম আমি ভয় পেয়ে গেলাম। যদি তোমার দাদু জানতে পারেন যে তুমি আমার সাথে দেখা করেছ? আরব হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করল। মীরা, তোমার আমাকে বলা উচিত ছিল। আমরা মিলে এর সমাধান বের করতে পারতাম। মীরা চোখ বন্ধ করল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আরব। তোমার দাদু অত্যন্ত শক্তিশালী এবং তিনি আমার মায়ের চিকিৎসার খরচ দিচ্ছেন। তাহলে এখন কি করা যায়? আরব জিজ্ঞেস করল। মীরা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সে স্ক্রিন দেখে ফ্যাকাশে হয়ে গেল। উনি ফোন করছেন। সে ফিসফিস করে বলল, কে? তোমার দাদুর উকিল? মীরা বলল, আমাকে এখনই যেতে হবে। না মীরা, আরব তার হাত শক্ত করে ধরে বলল, আমরা মিলে এর মোকাবিলা করব। মীরা তার দিকে করুণ নজরে তাকাল। তুমি বুঝতে পারছ না আরব, আমি সেই উইলে স্বাক্ষর করেছি। আমি কথা দিয়েছি যে আমি তোমাকে পরিবারের সম্পত্তি থেকে দূরে রাখব। যদি তোমার দাদু জানতে পারেন যে আমি এটি করেছি শুধু এই জন্য যাতে তিনি তোমাকে তোমার পরিবার থেকে দূরে রাখেন। আরব অবাক হয়ে গেল। কি মানে? তুমি আমার পরিবার থেকে পরিবারের সম্পত্তি দূরে রাখার জন্য এসব করছ? মীরার চোখের জল বাদ মানছিল না। হ্যাঁ, সে ফুপিয়ে উঠে বলল, তোমার দাদু বলেছিলেন যদি আমি রাজি না হই তবে তিনি তোমার ভাই রোহনকে উত্তরাধিকারী করে দেবেন, যাকে তুমি পছন্দ করো না। তিনি বললেন রোহন ওনার মতো এবং সে ওনার ইচ্ছা অনুযায়ী কোম্পানি চালাবে। আমি চাইনি তোমার পরিবারের সম্পদ এমন কারোর কাছে যাক যে তোমার আদর্শের পরিপন্থী। আরব স্তম্ভিত হয়ে গেল। মীরা তার জন্য এত কিছু করেছিল, নিজের জীবন বাজি রেখেছিল, নিজের পরিচয় লুকিয়েছিল, আর এই সব শুধু এই জন্য যাতে তার পরিবারের সম্পদ সঠিক হাতে থাকে। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আরব নিচু স্বরে বলল। মীরার চোখ ব্যথায় ভরে গেল। আমি জানি, সে বলল, আমি তোমার সাথে প্রতারণা করেছি। না, আরব তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ তুমি আমাকে আগে বলনি। তুমি আমার জন্য এত কিছু করলে আর আমি তোমাকে কোনোদিন বুঝতেই পারলাম না। মীরার ঠোঁট কাঁপতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে আরব, আমাকে যেতেই হবে, ওরা আমাকে খুঁজছে। আরব তার হাত ধরল। আমরা একসাথে পালাতে পারি মীরা, আমি তোমাকে আর বাচ্চাকে সুরক্ষিত রাখব। মীরা মাথা নাড়ল। তার চোখ হতাশায় ভরা ছিল। ওরা আমাদের যে কোনো জায়গায় খুঁজে বের করবে। আরব, তোমার দাদুর লোক সব জায়গায় আছে। আরব নিজের ফোন বের করে কিছু টাইপ করল। আমি আমার উকিলকে ডাকছি, আমরা এর কোনো সমাধান বের করবই।
সে যখন তার উকিলের সাথে কথা বলছিল তখনই মীরার ফোন আবার বাজল। এবার সে ফোন ধরার জন্য বাইরে গেল। যখন সে ফিরল তার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কি হয়েছে? আরব জিজ্ঞেস করল। তোমার দাদু, মীরা নিচু স্বরে বলল। তিনি নিজের উইল আবার বদলে দিয়েছেন। আরব প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাল। এখন সব সম্পত্তি কার নামে জানো? মীরা কাঁপানো গলায় বলল। আরব সিনহা জুনিয়র। আরব সিনহা জুনিয়র? আরবের গলায় বিস্ময় ফেটে পড়ল। তার দাদু নিজের সমস্ত সম্পত্তি তার অনাগত ছেলের নামে করে দিয়েছিলেন, এমন এক বাচ্চার নামে যার এখনও জন্মও হয়নি। আরব তার দাদুর চালটা বুঝতে পারল। এটি শুধু সিনহা পরিবারের নাম এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় ছিল না, এটি ছিল ওনার উত্তরাধিকার নিয়ন্ত্রণ করার এবং ওনাকে নিজের ইচ্ছা অনুযায়ী চালানোর এক চেষ্টা, এমনকি ওনার মৃত্যুর পরেও। মীরা এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। সে ক্যাফের জানলার বাইরে তাকাচ্ছিল, যেখানে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছিল। আরব লক্ষ্য করল যে মীরার হাত কাঁপছিল এবং তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। কিছু একটা অদ্ভুত ছিল। মীরা সবসময় বৃষ্টি পছন্দ করত, কিন্তু আজ সে বৃষ্টির শব্দে আতঙ্কিত মনে হচ্ছিল। সে দ্রুত নিজের ফোন চেক করে পকেটে রাখল এবং ক্যাফের ভেতরটা একবার দেখে নিল, যেন কেউ তাদের ওপর নজর রাখছে। আমাদের এখান থেকে যেতে হবে, সে নিচু স্বরে বলল। আমার ভয় হচ্ছে ওরা আমাদের এখানে খুঁজে ফেলবে। কারা তারা মীরা? আরব তার হাত ধরে জিজ্ঞেস করল। তুমি কাকে ভয় পাচ্ছ? মীরা নিজের হাত ছাড়িয়ে নিয়ে তার চোখের দিকে তাকাল। তোমার দাদুর উকিলকে, সে বলল। সে সব জায়গায় আমার ওপর গোয়েন্দা লাগিয়ে রেখেছে, যাতে নিশ্চিত হওয়া যায় যে আমি শর্ত পালন করছি। আর এখন সে জেনে গিয়েছে যে আমি তোমার সাথে আছি। আরবের মাথায় একটি চিন্তা এলো। সেই উকিল যে আমাকে রেস্ট্রেনিং অর্ডার দিয়েছিল? মীরা মাথা নাড়ল। হ্যাঁ, বিকাশ শর্মা। সে তোমার দাদুর সবচেয়ে বিশ্বস্ত লোক এবং সে যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। আরব পকেট থেকে টাকা বের করে বিল মিটিয়ে দিল। চলো, আমার হোটেলে চলো, সেখানে আমরা সুরক্ষিত থাকব এবং পরবর্তী পরিকল্পনা করতে পারব। মীরা নিজের ব্যাগ তুলে আরবের সাথে ক্যাফে থেকে বেরিয়ে এলো। বৃষ্টি এখন প্রবল বেগে পড়ছিল এবং বারাণসীর সরু গলিগুলো জলে ভরে গিয়েছিল। তারা দ্রুত একটি রিকশায় বসে হোটেলের দিকে রওনা দিল। আমি তোমার জন্য দুঃখিত আরব, মীরা বলল। তার গলা বৃষ্টির শব্দের চাপে ক্ষীণ হয়ে গিয়েছিল। আমি ভাবিনি এইসব এত জটিল হয়ে যাবে। আরব তার হাত ধরল। তোমাকে দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা করেছ তা আমার জন্য আর আমাদের বাচ্চার জন্য করেছ, কিন্তু এখন আমাদের মিলে এর মোকাবিলা করতে হবে। হোটেলে পৌঁছে আরব নিজের ঘরের দরজা খুলল এবং মীরাকে ভেতরে আসার ইশারা করল। ঘরটি সাধারণ হলেও পরিষ্কার আর আরামদায়ক ছিল। মীরা ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। তার এক হাত পেটের ওপর ছিল। তুমি ঠিক আছো তো? আরব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। মীরা হাসার চেষ্টা করল। হ্যাঁ, শুধু একটু ক্লান্ত। ডাক্তার বলেছেন আমার বেশি মানসিক চাপ নেওয়া উচিত নয়। আরব নিজের ফোন বের করল। আমি আমার উকিলকে ফোন করছি, তিনি আমাদের বলতে পারবেন কি করা উচিত। মীরা তার হাত ধরে ফেলল। আরব, তুমি কি সত্যি এর জন্য প্রস্তুত? এই বাচ্চা, এটি তোমার, কিন্তু এমনভাবে যা তুমি কোনোদিন বেছে নাওনি। তুমি কি একে গ্রহণ করতে পারবে? আরব তার সামনে হাঁটু গেড়ে বসল এবং তার পিঠে হাত রাখল। এটি আমার বাচ্চা মীরা, আর তুমি এর মা। যেভাবে এর সৃষ্টি হয়েছে তা সঠিক ছিল না, কিন্তু এই বাচ্চাটি নির্দোষ। আমি এর দেখাশোনা করব, তোমার দেখাশোনা করব। মীরার চোখ ভরে এলো। কিন্তু তোমার দাদু, তিনি কোনোদিন মানবেন না। আমরা ওনার সাথে লড়ব, আরব দৃঢ়ভাবে বলল। উনি যদি আমাদের হুমকি দিতে পারেন তবে আমরাও আইনি ব্যবস্থা নিতে পারি। তিনি আমার অনুমতি ছাড়া আমার জেনেটিক মেটেরিয়াল ব্যবহার করেছেন, এটি আইনের পরিপন্থী। মীরা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সে স্ক্রিন দেখে ফ্যাকাশে হয়ে গেল। আবার সেই একই নাম্বার। সে ফিসফিস করে বলল, ধরো না, আরব বলল। কিন্তু মীরা ফোন ধরে নিল। হ্যাঁ, সে নিচু স্বরে বলল। তারপর তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল। না না, আপনি এটি করতে পারেন না। সে কিছুক্ষণ শুনল এবং তারপর ফোন কেটে দিল। কি হয়েছে? আরব জিজ্ঞেস করল। মীরা ফোনটি টেবিলের ওপর রেখে দিল। তার হাত কাঁপছিল। বিকাশ, ও হুমকি দিয়েছে, যদি আমি ফিরে না যাই আর তোমার থেকে দূরে না থাকি তবে ও আমার মায়ের চিকিৎসার টাকা বন্ধ করে দেবে, আর ও সব কিছু জনসমক্ষে ফাঁস করে দেবে। প্রোগ্রামের ব্যাপারে, তোমার স্পার্মের ব্যাপারে, সব কিছু। আরব নিজের মুঠি শক্ত করল। ও এটি করতে পারে না, এটি ব্ল্যাকমেইল। ও পারে আরব, মীরা পরাজিতের গলায় বলল, এবং ও করবেও। ও বলেছে ওর কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস, রেকর্ডিং, সব কিছু। আরব ফোন তুলে নিজের উকিলের সাথে কথা বলল, পরিস্থিতি বুঝিয়ে বলল এবং তাকে দ্রুত দেখা করার অনুরোধ জানালো। উকিল জানালো যে সে পরদিন সকালে বারাণসী পৌঁছে যাবে। আর একটি রাত। আরব মীরার কাঁধে হাত রেখে বলল, শুধু একটি রাত, তারপর আমাদের কাছে একটি পরিকল্পনা থাকবে।
মীরা মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও ভয় ছিল। আমার মনে হয় না ওরা আমাদের এত সময় দেবে আরফ। যেমনি সে এটি বলল, হোটেলের ফোনের ঘণ্টা বেজে উঠল। আরফ ফোন ধরল। হ্যাঁ স্যার, নিচে রিসেপশন থেকে বলছি। একটি কণ্ঠস্বর ভেসে এলো। এখানে একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। সে বলছে সে আপনার পারিবারিক উকিল। আরফ মীরার দিকে তাকালো, যে এখন পুরোপুরি আতঙ্কিত। ওকে বলো আমি নিচে আসছি, সে বলল এবং ফোন রেখে দিল। যেও না, মীরা তার হাত ধরে বলল। এটি একটি ফাঁদ হতে পারে। আমাকে যেতেই হবে, আরফ বলল। আমি না গেলে ওরা ওপরে চলে আসবে। আমি ওদের নিচে লবিতে দেখা করব, যেখানে লোক আছে। মীরা চোখ বন্ধ করল। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আরফ তাকে জড়িয়ে ধরে বাইরে বেরিয়ে এলো। লিফটে নিচে যাওয়ার সময় তার মাথায় চিন্তার ঝড় বইছিল। সে বিকাশ শর্মাকে কি বলবে? সে কি তার দাদুর সাথে সরাসরি কথা বলতে পারে? লবিতে পৌঁছে সে বিকাশকে দেখল। একজন দীর্ঘকায় রোগা লোক, যে একটি দামি স্যুট পরেছিল এবং তার হাতে একটি চামড়ার ব্রিফকেস ছিল। তার সাথে আরও দুজন লোক ছিল, যাদের বডিগার্ডের মতো মনে হচ্ছিল। আরফ সিনহা। বিকাশ নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল। অবশেষে আমাদের দেখাই হয়ে গেল। আরফ তার সাথে হাত মেলাল না। তুমি কি চাও? বিকাশ হাসি মুখে হাত সরিয়ে নিল। তোমার দাদু চান তুমি মীরার থেকে দূরে থাকো। এটি খুব সহজ বিষয়। আর যদি আমি না থাকি? বিকাশ ব্রিফকেস থেকে একটি ফাইল বের করল। তবে আমাদের এই সব জনসমক্ষে আনতে হবে। তোমার পরিবারের নাম, তোমার কোম্পানির নাম সব বরবাদ হয়ে যাবে। আরফ ফাইলটি নিয়ে খুলল। তাতে নথিপত্র, ছবি, রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট সব ছিল। প্রোগ্রামের ব্যাপারে, ডক্টর কুলদীপের ব্যাপারে, মীরা আর তার দাদুর মাঝের চুক্তির ব্যাপারে। তুমি কি চাও? আরফ শান্ত গলায় জিজ্ঞেস করল। খুব সহজ, বিকাশ বলল। মীরাকে আমাদের সাথে ফিরে যেতে হবে। সে সন্তান প্রসব করবে এবং তারপর তাকে ছেড়ে দেবে। বাচ্চা সিনহা পরিবারের সাথে থাকবে এবং সে সেই উত্তরাধিকারী পাবে যা তোমার দাদু চান। আরবের রক্ত টকভক করে ফুটতে লাগল। আর মীরা, সে তার মায়ের চিকিৎসার জন্য টাকা পেতে থাকবে এবং একটি ভালো অঙ্কের অর্থও পাবে, কিন্তু বাচ্চার সাথে তার কোনো সম্পর্ক রাখা চলবে না। এটি চুক্তির অংশ। আরও ফাইলটি ফেরত দিয়ে দিল। আর যদি আমি বলি যে আমি নিজেই মীরার সাথে এই বাচ্চার বাবা হতে চাই? বিকাশ হেসে মাথা নাড়ল। তবে তুমি তোমার উত্তরাধিকার হারাবে আরফ। তোমার দাদু নিজের উইল বদলে দিয়েছেন। সবকিছু বাচ্চার নামে আছে, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ সে সিনহা পরিবারের সাথে তোমার দাদুর শর্ত অনুযায়ী বড় হবে। এটি ব্ল্যাকমেইল, আরফ রাগে বলল। এটি বিজনেস, বিকাশ ঠান্ডা গলায় বলল। তোমার দাদু সবসময় বলেন যে ইমোশনের বিজনেসে কোনো স্থান নেই। সে নিজের ঘড়ি দেখল। তোমার কাছে ভাবার জন্য 1 ঘন্টা সময় আছে। মীরাকে আমাদের সাথে ফিরে যেতে হবে, অথবা আমরা আমাদের হুমকি কার্যকর করব। সে ঘুরল এবং যেতে শুরু করল, কিন্তু আবার থেমে গেল। আর হ্যাঁ, যদি তুমি তোমার উকিলকে ডাকার কথা ভাবছ, তবে করো না। সব জায়গায় আমাদের লোক আছে আরফ। আমরা জানি যে তুমি ওনাকে ফোন করেছ। আরফ হোটেলের লিফটে ফিরে গেল। তার মাথা ঘুরছিল। তার কি করা উচিত? মীরাকে কি তাদের সাথে যেতে দেওয়া উচিত নাকি লড়াই করা উচিত? যদিও এর মানে হল সে তার সমস্ত উত্তরাধিকার হারাবে। যখন সে নিজের ঘরে পৌঁছাল, দরজা খোলা ছিল। মীরা, সে ভেতরে যেতে যেতে ডাকল। ঘর খালি ছিল। বিছানার উপর একটি নোট ছিল। আমাকে ক্ষমা করো আরফ। আমি তোমার জীবন আর বিজনেস বরবাদ করতে পারি না। আমি তোমার দাদুর সাথে যাচ্ছি। এটিই মঙ্গলজনক হবে। তোমার ভালোবাসা সব সময় আমার সাথে থাকবে। আরফ নোটটি মুঠোয় শক্ত করে ধরে দরজার দিকে দৌড়াল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর ছিল। হ্যাঁ, সে উত্তেজিত হয়ে ফোন ধরল। আরফ, পদ্মার কণ্ঠস্বর ছিল। সেই মেয়েটি যার সাথে সে নারী সহায়তা কেন্দ্রে দেখা করেছিল। মীরা বিপদে আছে, ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আরফের হৃৎপিণ্ড যেন থেমে গেল। কি? কারা? আমি জানি না, পদ্মা বলল। তার গলা ভয়ে কাঁপছিল। 2 লোক ওকে হোটেল থেকে বাইরে নিয়ে গেল। ওরা হুমকি দিয়েছিল। ওরা বলেছিল যে যদি সে না যায় তবে ওরা তোমাকে। পদ্মার গলা বুঝে এলো। আরফ সব বুঝতে পারল। মীরার নোটটি জোর করে লেখানো হয়েছিল। তুমি কিভাবে জানলেও বিপদে আছে? কারণ ও আমাকে একটি মেসেজ পাঠিয়েছিল তোমাকে এখানে পাঠানোর জন্য, পদ্মা বলল। আমার বাড়ি আশিঘাগের কাছে। আমি কিছু দেখেছি, এমন কিছু যা হয়তো সাহায্য করতে পারে। আরব তৎক্ষণাৎ একটি ট্যাক্সি ডাকল এবং পদ্মার বাড়ির দিকে রওনা দিল। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, মীরাকে বাঁচানো, নিজের বাচ্চাকে বাঁচানো। যখন সে পদ্মার বাড়ি পৌঁছাল, সে দরজায় তার অপেক্ষা করছিল। সে আরবকে ভেতরে ডেকে দ্রুত দরজা বন্ধ করে দিল। এই নিন, সে একটি ফোল্ডার আরবের দিকে বাড়িয়ে দিয়ে বলল। মীরা এটি আমার কাছে রেখেছিল কোনো জরুরি অবস্থার জন্য। আরব ফোল্ডারটি খুলল এবং তাতে একটি ইউএসবি ড্রাইভ আর কিছু নথিপত্র দেখল। এটি কি? প্রমাণ, পদ্মা বলল। তোমার দাদু আর বিকাশের বিরুদ্ধে। তারা যা করেছে তা শুধু অনৈতিকই নয়, বেআইনিও বটে। এই ইউএসবিতে রেকর্ডিং আছে, ইমেল আছে, সব কিছু আছে।
আরব ইউএসবিটির দিকে তাকালো, তার মাথায় এক নতুন আশার আলো জেগে উঠছিল। কিন্তু আমাদের মীরাকে খুঁজতে হবে। তুমি কি জানো ওরা ওকে কোথায় নিয়ে গিয়েছে? পদ্মা নিজের ফোন বের করে একটি মেসেজ দেখালো। মীরা আমাকে বলেছিল, যদি কোনোদিন সে নিখোঁজ হয়ে যায় তবে যেন এই ঠিকানায় দেখি। এটি বারাণসীর বাইরে একটি পুরনো হাভেলি আছে, যা তোমার দাদুর নামে আছে। আরফ ঠিকানাটি পড়ল এবং নিজের ফোনে সেভ করে নিল। আমি এখনই যাচ্ছি। একা? পদ্মা জিজ্ঞেস করল, তার গলায় চিন্তা ছিল। ওরা খুব বিপজ্জনক লোক আরফ। আরফ তার চোখের দিকে তাকালো। আমার কাছে কোনো বিকল্প নেই। আমি আমার স্ত্রী এবং আমার বাচ্চাকে বাঁচাবো, যাই হয়ে যাক। সে দ্রুত বাইরে বেরোলো এবং একটি ট্যাক্সিতে বসে পড়ল। যখন সে হাভেলির দিকে এগোচ্ছিল, তার ফোন আবার বেজে উঠল। এবার এটি বিকাশের নম্বর ছিল। হ্যাঁ, আরফ বলল, নিজের কণ্ঠস্বরে ক্রোধ লুকিয়ে রেখে। মীরা আমাদের সাথে আছে, বিকাশ বলল। সে আপাতত সুরক্ষিত আছে, কিন্তু তুমি যদি আমাদের বিরক্ত করো তবে, যদি তুমি ওর গায়ে একটি আঁচড়ও কাটো, তবে আমি তোমাকে জ্যান্ত ছাড়ব না, আরফ হুমকি দিল। বিকাশ হাসল। বড় বড় কথা আরফ, কিন্তু তোমার কাছে কোনো বিকল্প নেই। আমরা তোমাকে একটি ডিল অফার করছি। মীরা সুরক্ষিত থাকবে, তার মায়ের চিকিৎসা চলতে থাকবে এবং তুমি নিজের জীবন কাটাতে পারো। শুধু আমাদের বাচ্চাটি দিয়ে দাও। আরফের মন ক্রোধে ভরে গেল। আমি তোমাদের সাথে কোনো ডিল করব না। আমি আসছি বিকাশ, এবং আমি আমার স্ত্রী ও আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাব। সে ফোন কেটে দিল এবং ট্যাক্সি ড্রাইভারকে দ্রুত চালাতে বলল। যখন তারা হাভেলির কাছাকাছি পৌঁছাল, আরফ ট্যাক্সি থামিয়ে দিল এবং হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে তার আসার কথা কেউ জানতে না পারে। হাভেলিটি পুরনো ছিল, কিন্তু অত্যন্ত চমৎকার, একটি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। আরফ পেছনের দিক দিয়ে প্রবেশ করার সিদ্ধান্ত নিল, যেখানে দেওয়ালটি কিছুটা নিচু ছিল। সে দেওয়ালের ওপর চড়ল এবং ভেতরে লাফিয়ে পড়ল। অন্ধকারে গা ঢাকা দিয়ে সে দেখল হাভেলির ভেতরে আলো জ্বলছিল। আরফ ধীরে ধীরে জানলার দিকে এগোল এবং ভেতরে উকি দিল। সেখানে একটি বড় ঘরে সে মীরাকে দেখল। একটি চেয়ারে বসে থাকা অবস্থায় তার মুখে চোখের জল ছিল। বিকাশ তার সামনে দাঁড়িয়েছিল এবং কিছু নথিপত্র দেখাচ্ছিল। আরবের রক্ত টকবক করে ফুটতে লাগল। সে মীরাকে এভাবে দেখতে পারছিল না। সে নিজের ব্যাগ থেকে ইউএসবি ড্রাইভ বের করল এবং নিজের ফোনে একটি নাম্বার ডায়াল করল। হ্যালো, আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই, সে নিচু স্বরে বলল। আমার কাছে কিছু প্রমাণ আছে যা আমাকে এখনই ওনাদের দিতে হবে। যেমনি সে ফোন রাখল, সে একটি শব্দ শুনল। কারো হেঁটে আসার শব্দ পেছন থেকে আসছিল। সে ঘুরল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একটি তীব্র ব্যথা তার মাথায় অনুভূত হল এবং তারপর অন্ধকার ছেয়ে গেল। যখন তার চোখ খুলল, সে হাভেলির ভেতরে ছিল, একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। তার সামনে বিকাশ দাঁড়িয়েছিল এবং তার পাশে তার দাদু রঘুবীর সিনহা। দাদু, আরব দুর্বল গলায় বলল। রঘুবীর সিনহা নিজের নাতিকে দেখলেন। ওনার চোখে কোনো আবেগ ছিল না। তোমার সব সময় আমার কথা মেনে চলা উচিত ছিল আরব। এই সব এত জটিল হওয়ার কথা ছিল না। মীরা কোথায়? আরব নিজের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করল। রঘুবীর একদিকে ইশারা করলেন, যেখানে মীরা অন্য একটি চেয়ারে বসেছিল। তার হাতও বাঁধা ছিল। সে কাঁদছিল এবং আরবের দিকে তাকাচ্ছিল। আমি তোমাকে বলেছিলাম দূরে থাকতে, সে ফুঁপিয়ে উঠে বলল। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। আরব তার দাদুর দিকে তাকাল। আপনি কি চান? রঘুবীর নিজের লাঠি দিয়ে মেঝের ওপর ঠকঠক করলেন। আমি সেটাই চাই যা আমি সব সময় চেয়েছি, সিনহা পরিবারের ঐতিহ্যকে রক্ষা করা। আর এখন যখন আমার বংশধর আসতে চলেছে, আমি চাই সে সঠিক পদ্ধতিতে বড় হোক, আমার মূল্যবোধের সাথে, আমার শিক্ষার সাথে। আর মীরা? আরব জিজ্ঞেস করল। ও নিজের কাজ শেষ করেছে, রঘুবীর কোনো আবেগ ছাড়াই বললেন। যখন বাচ্চা জন্মাবে, ও নিজের জীবন কাটাতে পারে আমাদের থেকে দূরে। আমরা ওর মায়ের খেয়াল রাখব যদি ও চুপ থাকে। আরব বিকাশের দিকে তাকালো, যে এখন আরবের পকেট থেকে ইউএসবি ড্রাইভ বের করছিল। এতে কি আছে? বিকাশ ইউএসবি ড্রাইভটি তার সামনে দোলাতে দোলাতে জিজ্ঞেস করল। আরব হাসিল। ওতে সেই সব প্রমাণ আছে যা আমি আগেই আমার উকিলকে পাঠিয়ে দিয়েছি। যদি আমার কিছু হয় তবে তা সরাসরি পুলিশের কাছে যাবে। রঘুবীর এবং বিকাশের চোখ বড় বড় হয়ে গেল। তুমি মিথ্যে বলছ, বিকাশ বলল। ফোন করে দেখে নাও, আরব চ্যালেঞ্জ জানালো। ঠিক যখন বিকাশ নিজের ফোন বের করতে শুরু করল, বাইরে থেকে অনেক শব্দ আসতে লাগল। গাড়ির ইঞ্জিনের আওয়াজ, মানুষের কণ্ঠস্বর। রঘুবীর জানলা দিয়ে বাইরে তাকালেন এবং ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ, তিনি বললেন। আরব মিলার দিকে তাকালো। তার চোখে একটি নতুন আশার আলো ছিল। কিন্তু তখনই বিকাশ একটি পিস্তল বের করল এবং সেটি মীরার দিকে তাক করল। যদি পুলিশ ভেতরে আসে, সে হুমকি দিল, তবে আমি ওকে মেরে ফেলব।
আরবের হৃৎপিণ্ড ধক করে উঠল। না! পুলিশের আওয়াজ এখন একদম কাছে চলে এসেছিল। বিকাশ পিস্তলটি মীরার মাথায় ঠেকিয়ে রাখল যখন রঘুবীর দরজার দিকে এগোচ্ছিলেন। তখনই আরব নিজের বাঁধন ছিঁড়তে সফল হল এবং বিকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল। একটি গুলি চলল। আরবের হৃদয়ে ভয়ের এক ঝড় উঠল। সে দেখল মীরা চোখ বন্ধ করে আছে। গুলি কোথায় লেগেছিল? সে কি বেঁচে ছিল? তখনই তার নজর মীরার পেটের উপর পড়ল, যেখানে একটি ছোট লাল ছোপ ছড়িয়ে পড়ছিল। না! আরব চিৎকার করে উঠল। তার আওয়াজ পুরো হাভেলিতে প্রতিধ্বনিত হল। মীরা! মীরা! আরবের সেই চিৎকার হাভেলির দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। সে নিজের বাঁধন থেকে মুক্ত হয়ে মীরার দিকে দৌড়ে গেল। তখন পুলিশ অফিসাররা দরজা দিয়ে ভেতরে আসছিলেন। বিকাশ পিস্তল ফেলে দিল এবং তার মুখে এক মুহূর্তের জন্য ভয়ের ভাব দেখা গেল। তারপর সে রঘুবীর সিনহার পেছনে লুকোনোর চেষ্টা করল। আরব মীরার বাঁধন খুলল এবং তাকে নিজের বাহুবন্দী করল। তার পেট থেকে চুইয়ে পড়া রক্ত দেখে আরবের মন কেঁপে উঠল। অ্যাম্বুলেন্স! আমাদের অ্যাম্বুলেন্স চাই! আরব একজন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। মীরার চোখ অল্প অল্প খুলছিল। তার মুখে যন্ত্রণার ছাপ ছিল। হাভেলির ঘরটি এখন পুলিশ অফিসারে ভরে গিয়েছিল, যারা বিকাশ এবং রঘুবীরকে ঘিরে ফেলেছিল। আরব লক্ষ্য করল যে কিছু একটা অদ্ভুত ছিল। রঘুবীরের মুখ অস্বাভাবিকভাবে শান্ত ছিল, যেন তিনি এই সবেরই আশা করছিলেন। ওনার চোখে কোনো অনুশোচনা বা ভয় ছিল না। এর বদলে তিনি মীরার রক্তরঞ্জিত পেটের দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন ওটি কোনো বিফল ব্যবসায়িক পরিকল্পনা। এটি দেখে আরবের ভেতরে এক অদ্ভুত শীতলতা বয়ে গেল। তার দাদু কি এতই নির্দয় হতে পারেন? বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা কি ওনার এতই প্রবল ছিল যে নিজেরই নাতির হতে চলা বাচ্চার মায়ের জীবন তিনি বাজি রাখতে পারেন? আরব, মীরা নিচু স্বরে বলল। তার গলা দুর্বল ছিল। বাচ্চা, শান্ত থাকো। আরব তার কপালে হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, অ্যাম্বুলেন্স আসছে। মীরা নিজের হাত আরবের গালে রাখল। আমাকে ক্ষমা করে দিও, সে বলল। আমি তোমাকে ধোঁকা দিয়েছি। না, আরব বলল। তার চোখের জল এখন বইছিল। তুমি আমাকে ধোঁকা দাওনি মীরা। তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি আমাদের বাচ্চাকে বাঁচিয়েছ। শীঘ্রই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল এবং মেডিকেল স্টাফরা দৌড়ে ভেতরে এলেন। তারা তৎক্ষণাৎ মীরাকে স্ট্রেচারে শুইয়ে দিলেন এবং আরফকেও তাদের সাথে আসার ইশারা করলেন। যখন তারা হাভেলি থেকে বাইরে বেরোচ্ছিলেন, আরফ তার দাদুকে দেখল, যাকে পুলিশ হাতকড়া পরাচ্ছিল। তুমি জানো না তুমি কি করেছ, রঘুবীর বললেন। ওনার গলায় ক্রোধ আর হতাশা ছিল। সিনহা পরিবারের নাম, সিনহা পরিবারের ঐতিহ্য। ঐতিহ্য? আরফ পেছনে ফিরে তাকাল। আসল ঐতিহ্য হল পরিবার দাদু। ভালোবাসা হল আসল সম্পদ, টাকা বা ক্ষমতা নয়। অ্যাম্বুলেন্সে মীরার অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তাররা জানালেন যে গুলি তার পেটে লেগেছে, কিন্তু সৌভাগ্যবশত বাচ্চার সরাসরি কোনো ক্ষতি হয়নি। তবুও তারা দুজনেই বিপদে ছিল। হাসপাতালে পৌঁছানোর পর মীরাকে তৎক্ষণাৎ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আরফ বাইরে অপেক্ষা করতে লাগল। তার মন প্রার্থনা করছিল। 3 ঘণ্টা পর একজন ডাক্তার বাইরে এলেন। ওনার মুখে ক্লান্তি ছিল। মিস্টার সিনহা, তিনি ডাকলেন। আরফ উঠে ওনার কাছে গেল। হ্যাঁ, আমি। মীরা কেমন আছে? বাচ্চা? ডাক্তার গম্ভীর চোখে তার দিকে তাকালেন। আমাদের অপারেশন করতে হয়েছে। গুলি ওর অন্ত্রের ক্ষতি করেছিল এবং অনেক রক্তপাত হয়েছে। বাচ্চাকে বাঁচানোর জন্য আমাদের এমার্জেন্সি সি সেকশন করতে হয়েছে। আরবের বুক ধক করে উঠল। ডাক্তার নিজের মাস্ক খুললেন এবং ধীরে হাসলেন। দুজনেই ঠিক আছেন। আপনার ছেলে সুস্থ আছে, যদিও কিছুটা প্রিম্যাচিওর, আর আপনার স্ত্রী এখন স্থিতিশীল। তিনি খুব সাহসী। আরবের হাঁটু দুর্বল হয়ে গেল এবং সে একটি চেয়ারে বসে পড়ল। স্বস্তির জল তার চোখ দিয়ে ঝরছিল। আমি কি ওনাদের দেখতে পারি? আপনার ছেলে এনআইসিইউতে আছে, ডাক্তার জানালেন, আর আপনার স্ত্রী এখন রিকাভারিতে আছেন। কয়েক ঘণ্টার মধ্যে আপনি দুজনের সাথে দেখা করতে পারবেন। আরব ধন্যবাদ জানাল এবং ওয়েটিং রুমে বসে রইল। তার মাথায় গত কয়েকদিনের ঘটনার ভিড় জমেছিল। তার দাদুর বিশ্বাসঘাতকতা, মীরার সাহস এবং এখন তার ছেলে। এক নতুন জীবন, এক নতুন শুরু। তখনই তার ফোন বেজে উঠল। এটি তার উকিলের কল ছিল। আরব, উকিল বলল, আমি খবর পেয়েছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আরব জবাব দিল। মীরা আর বাচ্চা দুজনেই ঠিক আছে। খুব ভালো খবর, উকিল বলল। এবং আমার কাছে আরও একটি ভালো খবর আছে। আমরা ইউএসবি ড্রাইভের প্রমাণের বিশ্লেষণ করেছি। তোমার দাদু আর বিকাশের ওপর অনেক অপরাধমূলক অভিযোগ দায়ের হবে। অপহরণ, হুমকি এবং সম্মতি ছাড়া মেডিকেল প্রক্রিয়া চালানো। আরব স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর উইল? ওটা একটু জটিল, উকিল স্বীকার করল। তোমার দাদু সত্যিই নিজের উইল বদলে দিয়েছিলেন। সবকিছু আরব সিনহা জুনিয়রের নামে করে দিয়েছিলেন। কিন্তু যেহেতু এটি একটি অনাগত শিশুর জন্য ছিল এবং অবৈধ উপায়ে বানানো হয়েছিল, তাই একে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আরব ভাবল, উইলের ব্যাপারে আমার কিছু যায় আসে না। সে অবশেষে বলল, আমি পরিবারের সাথে এক নতুন শুরু করতে চাই। কয়েক ঘণ্টা পর এক নার্স এলো এবং আরবকে এনআইসিইউতে নিয়ে গেল। সেখানে একটি ছোট ইনকিউবেটরে তার ছেলে ছিল। ছোট, কিন্তু একদম পূর্ণ।
তার ছোট্ট আঙুল আর পা নড়ছিল। ওকে একদম আপনার মতো দেখতে হয়েছে, নার্স হাসি মুখে বলল। আরব গ্লাভস পরল এবং নিজের আঙুল বাচ্চার হাতের উপর রাখল। ছোট্ট আঙুলগুলো তৎক্ষণাৎ তার আঙুল আঁকড়ে ধরল এবং আরবের হৃদয়ে ভালোবাসার এক নতুন সমুদ্র উপচে পড়ল। এটি তার ছেলে ছিল, তার রক্ত, তার পরিবার। পরে তাকে মীরার ঘরে নিয়ে যাওয়া হলো। সে বিছানায় শুয়েছিল, ফ্যাকাশে আর ক্লান্ত, কিন্তু জীবিত। আরব যখন তার হাত ধরল, তার চোখ খুলল। আমাদের ছেলে, মীরা নিচু স্বরে বলল। ও একদম তোমার মতো সুন্দর হয়েছে, আরব হাসি মুখে বলল। মীরার চোখে জল এলো। আমাকে ক্ষমা করে দিও আরব, আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি। আরব নিজের আঙুল তার ঠোঁটের ওপর রাখল। কোনো ক্ষমা নয়, তুমি যা করেছ তার জন্য আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছ মীরা, তুমি আমাকে বাঁচিয়েছ। আরব জানালো যে তার দাদুকে গ্রেফতার করা হয়েছে এবং বিকাশের সাথে তারা দীর্ঘ সময় জেলে থাকবে। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর এখন আমরা কি করব? 1 সপ্তাহ পর যখন মীরা আর বাচ্চা দুজনেই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার জন্য তৈরি ছিল, আরব একটি সারপ্রাইজ নিয়ে এলো। তার হাতে একটি ফোল্ডার ছিল। এটি কি? মীরা জিজ্ঞেস করল, কোলে নিজের ছেলেকে নিয়ে, যে এখন সুস্থ ও শক্তিশালী দেখাচ্ছিল। আরব ফোল্ডারটি খুলল এবং তাকে কিছু কাগজপত্র দেখাল। আমি আমার দাদুর হাভেলি বিক্রি করে দিয়েছি এবং নিজের শেয়ারগুলো। আমি সিনহা গ্রুপ থেকে ইস্তফা দিয়েছি। মীরা অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। কিন্তু ওটা তো তোমার ঐতিহ্য ছিল আরব। আরব হাসিমুখে মাথা নাড়ল। আমার আসল ঐতিহ্য এখানে আছে, সে নিজের ছেলের দিকে ইশারা করে বলল, এবং আমাদের কাছে শুরু করার মতো যথেষ্ট টাকা আছে। আমি নিজের একটি স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, এমন এক কোম্পানি যা আমার মূল্যবোধের সাথে মিলবে, আমার দাদুর সাথে নয়। মীরার চোখ ভরে এলো। তুমি নিশ্চিত? প্রথমবার আমি নিজের জীবনের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত, আরব বলল। এবং আমি আরও একটি সিদ্ধান্ত নিয়েছি। কি? আরব নিজের পকেট থেকে একটি ছোট বাক্স বের করল এবং সেটি খুলল। ভেতরে একটি সুন্দর আংটি ছিল। মীরা, তুমি কি আবার আমার স্ত্রী হবে? এবার কোনো মিথ্যে নেই, কোনো রহস্য নেই, শুধু আমরা আর আমাদের পরিবার। মীরা নিজের হাত তার দিকে বাড়িয়ে দিল। তার চোখে ভালোবাসা ছিল। হ্যাঁ, সে বলল, হ্যাঁ আমি হব। আরব আংটিটি তার আঙুলে পরিয়ে দিল এবং তাকে চুম্বন করল। তারপর সে নিজের ছেলেকে কোলে নিল, যে এখন জেগে গিয়েছিল এবং বড় বড় চোখে তাদের দেখছিল। তা ভালো কথা, আরব জিতিজ করল। আমরা এখনও বাচ্চার নাম রাখিনি। মীরা হাসি মুখে নিজের ব্যাগ থেকে একটি চিঠি বের করল। এটি তোমার দাদুর। তিনি এটি আমাকে কয়েক মাস আগে দিয়েছিলেন যখন আমি প্রোগ্রামের জন্য রাজি হয়েছিলাম। আরব অবাক হয়ে চিঠিটি নিল এবং খুলল। ভেতরে তার দাদুর হাতে লেখা শব্দগুলো ছিল। পরিবার সেটি নয় যা রক্ত উত্তরাধিকার সূত্রে পায়, বরং সেটি হল যা ভালোবাসা উত্তরাধিকার সূত্রে পায়। আরবের চোখ ভরে এলো। ওনার এই শব্দগুলোতে একজন অন্য মানুষ ধরা পড়ছিল, হয়তো এমন এক ব্যক্তি যে কোনো এক সময় ছিল লোভ আর ক্ষমতার নেশায় ডুবে যাওয়ার আগে। চলো, আরব নিজের স্ত্রী আর ছেলের দিকে তাকিয়ে বলল, বাড়ি ফিরি। তারা হাসপাতাল থেকে বাইরে বেরোল। সূর্যের কিরণ তাদের মুখে এসে পড়ল। বাইরে বারাণসী শহর তার সমস্ত সৌন্দর্য আর প্রাণবন্ততা নিয়ে তাদের অপেক্ষা করছিল। গঙ্গা নদী দূরে বয়ে যাচ্ছিল, পবিত্র ও শান্ত, যেন তাদের এক নতুন শুরুর আশীর্বাদ দিচ্ছিল। আরব মীরার হাত ধরল। তাদের মাঝে তাদের ছেলে ছিল, সেই বাচ্চা যে নীরবতা থেকে জন্মেছিল, যার জন্ম রহস্য, মিথ্যে আর ধোকার মাঝে হয়েছিল, কিন্তু যার ভবিষ্যৎ এখন ভালোবাসা, সত্য আর সততায় ভরা ছিল। তারা বারাণসী ছাড়ছিল, ধনী বা ক্ষমতাশালী হয়ে নয়, কিন্তু তাদের কাছে সেটি ছিল যা টাকা দিয়ে কেনা যায় না, মুক্তি। এবং যেমনই ট্রেন স্টেশনের দিকে তাদের ট্যাক্সি চলতে শুরু করল, আরব নিজের ছেলের কপালে একটি চুম্বন দিল এবং ধীরে ধীরে বলল, স্বাগতম আরব সিনহা জুনিয়র, তোমার কাহিনী এখনই শুরু হলো। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমাদের বেছে নিতে হয় টাকা ও ক্ষমতা নাকি ভালোবাসা ও পরিবার। আরব এবং মীরার কাহিনী আমাদের শেখায় যে সম্পর্কের সত্য আর সততার চেয়ে বড় কোনো ধন হয় না। আপনি কি কখনো ভাবেন যে আপনি যদি আরবের জায়গায় হতেন, তবে কি নিজের উত্তরাধিকার ছেড়ে দিয়ে এক নতুন শুরু করার সাহস দেখাতেন, নাকি মীরার মতো নিজের প্রিয়জনদের রক্ষা করার জন্য নিজের সব কিছু বাজি রাখতেন? পরিবার সেটি নয় যা রক্ত দিয়ে তৈরি হয়, বরং সেটি হল যা ভালোবাসা দিয়ে জোড়া লাগে। এই কাহিনীতে আমরা দেখলাম কিভাবে মিথ্যে আর ধোকার মাঝখান থেকেও সত্য আর ভালোবাসার চারাগাছ গজিয়ে উঠতে পারে।
আমাদের জীবনে যত মুশকিলই আসুক, যদি আমাদের কাছে সত্যিকারের ভালোবাসা আর সাহস থাকে, তবে আমরা প্রতিটা ঝড়ের মোকাবিলা করতে পারি এবং নিজের কাহিনী নিজে লিখতে পারি। যদি আপনার এই কাহিনীটি পছন্দ হয়ে থাকে, তবে এটি শেয়ার করতে ভুলবেন না। লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও হৃদয়স্পর্শী কাহিনী আপনার কাছে পৌঁছাতে পারে। নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন আরব এবং মীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।